Radio, the first health radio in Bangladesh. শুনছেন সব সময়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन শুনছেন ই ডক্টর রেডিও এবং ঘড়িতে সময় 7:42 আর আপনারা অলরেডি জেনে গিয়েছেন আর যারা জানেন না তারা যারা এইমাত্র আমার সঙ্গে জয়েন করলেন তাদেরকে আরো একবার বলে দিচ্ছি আমার সঙ্গে আজকে রয়েছে মোহাম্মদ মনির হোসেন বাংলাদেশ ন্যাশনাল ফেন্সিং টিমের একজন প্লেয়ার। হ্যালো মনির, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। ওকে, মনির আমার সঙ্গে আছে। সো মনিরের কাছে আমরা আবার ফিরে যাই, আমরা কথা বলছিলাম ফেন্সিং নিয়ে। তো এবার মনিরের কাছে আমরা সাইক্লিং সম্পর্কে জানতে চাইবো, মনিরের সাইক্লিং সম্পর্কে। আচ্ছা, আমার কাছে সাইক্লিং শুরু হয় হচ্ছে প্রায় আরো 1.5 বছর আগে। আচ্ছা, যদিও বিডি সাইক্লিস্ট অনেক আগে বাংলাদেশের সাইকেল প্রমোট করার জন্য কাজ শুরু করে। আচ্ছা আচ্ছা। তো আসলে আসা হয় না, কারণ হচ্ছে বিডি সাইক্লিস্টের বেশি ফেমাসিটি আসছিল ফেসবুক থেকে, বাট আমি ফেসবুকে তখন ছিলাম না। তো আমি যখন ফেসবুকে আসি তখন আমি দেখতেছি বা আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, মানে বিশেষ করে আবিদ তখন সাইকেল চালাতে আমি দেখি, আমি আবিদকে সাইকেল চালাতে দেখি। তো আমারও তখন ইন্টারেস্ট থাকলো যে আসলে সবাই কি পরে এত সুন্দর সুন্দর সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে আমি একটা সাইকেল কিনবো, আমি ইন্টারেস্ট থেকে আসলে সাইকেল চালানো শুরু হয়। আচ্ছা, মনের প্রথম সাইকেল কি ছিল? প্রিন্স ডাকোটা। আচ্ছা আচ্ছা। সবাই প্রথম সাইকেলটা অনেক আসলে মানে কি বলবো আমি অনেক প্রিয় থাকে। যেমন আমি আসলে মানে সাইক্লিং অনেক আগে শিখলেও আমার কখনো মানে ওইভাবে সাইক্লিং করা হয়ে ওঠেনি। আমি সাইক্লিং শুরু করি প্রায় 2 বছর আগে এবং ওটাই আমার ফার্স্ট সাইকেল ছিল। তো এই জন্য আমার যখন আমি ফার্স্ট সাইকেল পেলাম মানে আমার এক্সাইটমেন্টটাই অন্যরকম ছিল, আনন্দটা অন্যরকম ছিল। তো এই জন্য বললাম যে আসলে ফার্স্ট সাইকেল বা ফার্স্ট সাইক্লিংটা একটু অন্যরকম এবং অনেক স্মৃতিবহুল হয়। তো হ্যাঁ, এরপরে মনে তারপর আস্তে আস্তে আমি বাইক ফ্রাইডে হয়, বাইক ফ্রাইডে জয়েন করি। তো আস্তে আস্তে ওইখান থেকে সাইক্লিং সম্পর্কে শুরু হয়। আচ্ছা, তুমি সাইকেল নিয়ে অনেক লং ট্যুর দিয়েছো, লাইক ক্রস কান্ট্রি রাইড, তো এগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এটা আসলে আমার শুরু হয়েছে, আসলে সবকিছু শুরু হয়েছিল ফেসবুক থেকে, কারণ যারা এই সাইক্লিং করে বা সাইক্লিং এর সাথে যুক্ত তারা কিন্তু আসলে জানে, মানে কিছু কিছু মানুষ আছে যাদেরকে পরিচিত। তো আসলে ফেসবুকের মাধ্যমে সাইকেল চালানোর মাধ্যমে পরিচিত হই তাদের সাথে। তো আস্তে আস্তে আসলে সাইকেল টুরিং সম্পর্কে জানি এবং আমি অনেক মানে আমার যেটা মানে অভ্যাস, যে কোনো কিছুটা জানলে সেটা গুগল করে জানার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। গুগল করার কারণে আমি প্রচুর লিঙ্ক পাই, ওখান থেকে জানি যে আসলে সাইকেল টুরিং কি করে বা সাইকেল টুরিং কিভাবে করতে হয়। তো তারপরে হচ্ছে যে এইভাবে আসলে আমি ফেসবুকে কিছু আইডির সাথে মানে কিছু মানুষের সাথে পরিচিত হই, তারা আসলে অনেক বড় বড় ট্যুর দিয়ে থাকে সাইকেল দিয়ে। তো এইভাবে আমি আসলে গত বছরের মাঝের দিকে একটা ক্রস কান্ট্রি বলে, যেটাকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাইকেল দিয়ে যাওয়া। আচ্ছা। তো আসলে আমরা শুরু করছিলাম হচ্ছে মুজিবনগর, ওইখান থেকে ওই বর্ডার থেকে শুরু করে আমরা কুমিল্লার হরিপুর বর্ডার পর্যন্ত রাইড দিয়েছিলাম। আচ্ছা, এটা কতক্ষণ সময় লেগেছিল, কত ঘন্টা বা কত? আমাদের টোটাল রাইড ছিল অ্যাপ্রক্সিমেটলি 370 কিলোমিটার, আর আমরা প্রায় 3 দিন সময় নিয়েছিলাম আসলে। যদিও গরম টাইম ছিল, অনেক কষ্ট করতে হয়েছিল আসলে, তবে অনেক মজা ছিল। আচ্ছা, এই রাইডের বা ক্রস কান্ট্রি রাইডের কোনো স্মৃতিবহুল ঘটনা আছে কি? মজার কোনো ঘটনা? বা মজার কোনো ঘটনা হচ্ছে যে আমরা যখন শেষ করব মানে আমাদের রাইড, তো আসলে প্রচুর গরম ছিল, যার কারণে আমরা প্রথম দিকে সকালে চালাতে পারছিলাম না। আমাদের রাইডটা প্রথম দিন কিছু অল্প চালানোর পরে আমাদের শুরু করতেছিল রাত্রে। আচ্ছা আচ্ছা। তো আমরা যখন আসলে প্রথম দিন কুমারখালী থেকে পাংশা হয়ে যাব ফরিদপুরে, তো তখন আমাদেরকে পুলিশ একটা জায়গায় আটকাইছিল যে আপনারা 3-4 জন করে যাচ্ছেন সাইকেল নিয়ে, ব্যাগ এত কেন এগুলা। তো তখন আসলে ওইখানে একটা প্যারা দিচ্ছিল পুলিশ অনেক, যে আমাদের যাইতে দিবে না। তখন প্রায় রাত 4টা বাজে, সামনে রাস্তা খারাপ, অনেক ভয় লেগেছিল। হ্যাঁ, তবে আসলে ওই সময়টা জ্যোৎস্না ছিল, লাস্ট 2টা দিন আছে ভরা পূর্ণিমা ছিল। আর সবচেয়ে মজার, রাইডের শেষের দিকে যখন আমরা হচ্ছে কুমিল্লায় যাই, তো আমরা পৌঁছাইছি হচ্ছে প্রায় তখন সন্ধ্যা 8টা বেজে যায়। তো আমাদের এখন বর্ডারে যাইতে হবে, কারণ আমাদের এটা শেষ, সবারই তাড়া ছিল, সবারই কাজ ছিল যে আজকে রাইড শেষ করে কালকের মধ্যে ঢাকায় ফিরতে হবে। তো ওইখানে আসলে আমাদের জিপিএস বলতেছিল যে কুমিল্লার ক্যান্টনমেন্ট ওখান থেকে হরিপুর হবে 6 থেকে 7 কিলোমিটার। আচ্ছা। তো আমরা আসলে ভয় পাচ্ছিলাম যে এরকম একটা ভিতরে এরিয়াতে মানুষকে জিজ্ঞেস করে করে যাওয়াটা একটা ভয়ভীতি কাজ করতেছিল। তো আর মিন টাইমে জিপিএস আমাদের ভালো কাজ করতেছিল না। তো আসলে আমরা 8টা থেকে 11:30 পর্যন্ত, প্রায় 11:30 পর্যন্ত আমরা আসলে 6 কিলোমিটার রাস্তা ঘুরতেছিলাম। আচ্ছা আচ্ছা। মানে একবার ডানে যাই বামে যাই,
তো রাস্তা খুঁজে পাই না, আসলে বর্ডার খুঁজে পাই না। তো একদম বর্ডারের কাছে যে হরিপুর বর্ডারের কাছে যে বর্ডার বিজিবির যে একটা ঘাঁটি আছে ওই পর্যন্ত আমরা গিয়েছিলাম। তো ওইখানে যেতে আমাদের প্রায় রাত 12টা 12:30 বেজে গেছিল। আচ্ছা আচ্ছা। তারপর আমরা আসলে তখন সবাই অনেক মজা পেয়েছিলাম, পরে কথা চিন্তা করি আসলে 6 কিলোমিটার রাস্তা আমাদের খুঁজে বের করতে প্রায় 3 ঘন্টার বেশি সময় লেগে গেছে, ল্যাক অফ ইনফরমেশন। হ্যাঁ, ইনফরমেশনের কারণে। আচ্ছা, আমার কাছে মেসেজ পাঠিয়েছে সাদিয়া মিরপুর থেকে। BH লিসেনিং টু ইউ, নাইস প্লেলিস্ট। থ্যাংক ইউ সাদিয়া আমার প্রোগ্রাম শোনার জন্য। আমি যতদূর জানি সাদিয়া অনেক বিজি থাকে, সো এরকম বিজি মানুষ প্রোগ্রাম শুনলে ভালোই লাগে আসলে। এরপরে মেসেজ পাঠিয়েছে মেহেদি জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ ফেন্সিং, ফুটওয়ার্ক অর টাইমিং? ওকে, ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার কাছে যারা ফেন্সিং খেলে তাদের কাছে দুইটাই, কারণ আসলে এখানে ইন্টেলেকচুয়াল গেমের মধ্যে আসলে এটা পড়ে। যেমন বক্সিং খুব ফাস্ট, সো ফেন্সিং অনেক ফাস্ট একটা গেম। আচ্ছা, সো যেহেতু ফেন্সিং এ আপনার হচ্ছে ফুট এবং হ্যান্ড দুটো একসাথে চালাতে হয়, সো আমরা বেসিক্যালি আসলে ফেন্সিং যারা শুরু করে প্রথমে তাদেরকে ফুটওয়ার্কের উপরে বেশি প্রেসার দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তারপরে এখানে ব্লেড ওয়ার্ক থাকে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে একটা ফুটওয়ার্ক জানতে হবে, যেটা বেসিক। তারপর আপনি আস্তে আস্তে ব্লেড ওয়ার্ক শিখবেন, এবং ফাইনালি হচ্ছে যে আপনি একজন ভালো ফেন্সার হতে হলে অবশ্যই আপনাকে ফুটওয়ার্কে ভালো হতে হবে। আচ্ছা আচ্ছা। সো আমার মনে হয় মেহেদি তার উত্তরটা পেয়ে গিয়েছে। থ্যাঙ্কস মেহেদি ফর ইওর কোয়েশ্চেন। এরপরে আমাকে নীলিমা প্রশ্ন করেছে যে বাংলাদেশে মেয়েদের ফেন্সিং করার কি কোনো ব্যবস্থা আছে, বা মেয়েরা কি ফেন্সিং করে? হ্যাঁ, অবশ্যই। ঢাকা কমার্স কলেজের একটা হিউজ টিম আছে যেখানে মেয়েরা ফেন্সিং করে, এবং লোকালি অনেক স্কুল এবং কলেজ এবং ইউনিভার্সিটির অনেক মেয়েরা আছে ফেন্সিং করতেছে। আর ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি বলি তাহলে আসলে ফেন্সিং মেয়েদের জন্য সবচেয়ে বেশি সুইটেবল, কারণ হচ্ছে বাংলাদেশ বা মুসলিম কান্ট্রি গুলাতে অনেকে স্পোর্টস করতে চায় না, কারণ হচ্ছে দুইটা কারণ। একটা হচ্ছে সেফটির কারণে, আর একটা হচ্ছে আসলে পোশাক আশাকের কারণে। আচ্ছা আচ্ছা। তো যারা যেই ফ্যামিলি গুলা চিন্তা করে যে আসলে আমি স্পোর্টস করতে পাঠাবো আমার মেয়েকে, হয়তো তাকে শর্টস পরতে হবে, টি শার্ট পরতে হবে, বাট আমাদের ফেন্সিং এর গেমের পোশাকটা পুরাটাই হচ্ছে যে বডি ঢাকা থাকে। এবং একটা রিসার্চে দেখা গেছে যে আপনার যদি fencing.net একটা ওয়েবসাইট আছে, ওখানে দেখবেন যে একটা রিসার্চ দেখা গেছে যে ফেন্সিং গেমটা ব্যাডমিন্টন থেকে অনেক সেফটি। যদিও তলোয়ার দিয়ে খেলা হয় বলা হয়, বাট আসলে এটা একটা রিসার্চ করে দেখা গেছে যে এই গেমটা ব্যাডমিন্টন থেকে অনেক সেফটি একটা গেম। আচ্ছা আচ্ছা। তো আসলে বোথ সাইড থেকে আসলে মেয়েদের জন্য আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মেয়েদের জন্য অনেক সুযোগ আছে আমার মতে। কারণ হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছে, আন্ডার 23 এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান জুনিয়র ক্যাডেট চ্যাম্পিয়নশিপও খেলতে গেছে। বাট আনফরচুনেটলি ওইভাবে কোনো ভালো মেয়ে ফেন্সার না থাকার কারণে আমরা মেয়েদের পাঠাতে পারিনি। আচ্ছা, শুধু এখানে বয়েজ টিম বা বয়েজরাই গেছে। আচ্ছা আচ্ছা। তো কোনো কেউ যদি শুধু মেয়ে না, যদি কোনো ছেলে বা কেউ যদি ফেন্সিং সাথে ইন্টারেস্টেড হয় বা ফেন্সিং সম্পর্কে জানতে চায় বা পার্টিসিপেট করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? আমাদের ফেসবুকে ফ্যান পেজ আছে www.facebook.com/bangladeshfencing association। এখানে আপনি নক করতে পারেন, অথবা মিরপুর ইনডোর স্টেডিয়ামে আমাদের ট্রেনিং হয় রেগুলার, শুক্রবার এবং সোমবার বন্ধ থাকে। এছাড়া বাকি 5 দিন সকালে 7টা থেকে 9টা এবং বিকালে 3টা থেকে 5টা পর্যন্ত প্র্যাকটিস হয়। আপনি ওই সময় এসে দেখা করে হয়তো জয়েন করতে পারেন। আচ্ছা, আর কথা বলছিলাম মনিরের সাইক্লিং নিয়ে। সো ফেন্সিং সম্পর্কে বা সাইক্লিং সম্পর্কে বা ট্রেকিং সম্পর্কে বা ট্রাভেলিং সম্পর্কে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তবে আপনারা সেগুলো আমাকে মেসেজ করতে পারেন ইডক্টর রেডিওর ওয়েবসাইটে এসে মেসেজ প্যানেলে মেসেজ পাঠিয়ে দিলেও হবে, অথবা যদি কেউ ফেসবুক থেকে আমাদের শুনে থাকেন তবে তারা ফেসবুকে আমাদের লাস্ট যে পোস্ট আপডেট করা হয়েছে আমার এবং মনিরের একটি সেলফি আমরা আপলোড করেছি একটু আগে, সো সেখানে কমেন্ট করে বা আমাদের পেজের ইনবক্সে আপনারা যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে পারেন। আমাদেরকে মেসেজ পাঠিয়েছে নির্মল আমাদেরকে মেসেজ পাঠিয়েছে যশোর থেকে, সে শুনছে আমাদের প্রোগ্রাম ভালো লাগছে, থ্যাংক ইউ নির্মল। এরপরে আমাদেরকে মেসেজ পাঠিয়েছে রত্না ধানমন্ডি থেকে, আমি ফেন্সিং করতে চাই, কি করতে হবে? আচ্ছা, আমার মনে হয় রত্না তার অ্যান্সারটি পেয়ে গিয়েছে। এরপরে আমাকে মেসেজ করেছে সোহাগ লিখেছে উত্তরা থেকে, তোমাদের প্রোগ্রাম শুনছি, ভালো লাগছে, এই ধরনের স্পোর্টস নিয়ে প্রোগ্রাম করলে ভালো হয়। থ্যাংক ইউ সোহাগ আপনার মতামতের জন্য, আমরা আপনার মতামতটি অবশ্যই মাথায় রাখবো। এরপরে আরো অনেকে মেসেজ পাঠিয়েছে, আমরা মেসেজগুলো পড়বো, তবে আমরা আবারও ফিরে যাই মনিরের কাছে। সাইক্লিং নিয়ে কথা বলছিলাম, ক্রস কান্ট্রি রাইডের কথা। আচ্ছা, তবে এই পর্যন্ত আমি যদি তোমাকে জানতে চাই, আমি জানি তুমি অনেক জায়গায় ঘুরেছো, তারপরে জানতে চাচ্ছি যে সাইক্লিং নিয়ে অলমোস্ট কতটুকু বা কয়টা ডিস্ট্রিক্ট তোমার কাভার করা হয়েছে? আচ্ছা, সব যারা সাইক্লিং ট্যুরিং করে তাদের অনেক ইচ্ছা থাকে যে সর্বপ্রথম হচ্ছে যে নিজের দেশটাকে পুরোটা ঘুরে যাবে। এরকম অনেক সাইক্লিস্ট যারা
পুরা দেশ সাইক্লিং নিয়ে ঘুরেছে। তো আমার আসলে ইচ্ছা আছে, কিন্তু কথা হচ্ছে যে পড়াশোনা বা এত কিছু করার মাঝখানে এত লং একটা টাইম পাওয়া যায় না। তো এই জন্য আমি একটা চিন্তা করছিলাম যে আসলে যখন ব্রেক পাবো তখন কিছু কিছু জায়গায় যেয়ে তারপরে মানে এইভাবে কাভার করবো। একসাথে কাভার না করতে বলে আস্তে আস্তে কাভার করবো। আচ্ছা আচ্ছা। তো এই পর্যন্ত আসলে সাইক্লিং করা হয়েছে যে আমি যে একদম পাগলের মতো সাইক্লিং করি তাও না, অনেক কিছু করি। যখন সুযোগ পাই আসলে একটা সেমিস্টার গ্যাপ হয় তখন একটা করার চেষ্টা করি। আমি পর্যন্ত কক্সবাজার সাইকেল দিয়ে গেছি, ক্রস কান্ট্রি দিচ্ছি। কক্সবাজার কি একদম ঢাকা থেকে ডিরেক্ট কক্সবাজার? না, তাহলে চিটাগাং থেকে কক্সবাজার আমি পুরোটা দিচ্ছি। তারপর ওইখান থেকে আমি মেরিন ড্রাইভে সাইক্লিং করছি। আচ্ছা আচ্ছা। আর তারপরে হচ্ছে যে আমার লাইফে সবচেয়ে সাইক্লিং করার মজার মানে সবচেয়ে অ্যাডভেঞ্চার যেটা আছে, যেখানে অনেকে আছে আসলে পায়ে হেঁটে যেতে ভয় পায় বা ইচ্ছা করে না, সেটা হচ্ছে যে একটা সময় ফেসবুক আইডি ক্যাপসুল মাসুম ভাই আছে, ওনার পাগলামি আছে আমাদের পাগলামি মিলে আসলে আমরা 3 জন একটা রাইড দিয়েছিলাম। সেটা হচ্ছে যে বান্দরবন থেকে চালানো শুরু করে আমরা কেওক্রাডং পর্যন্ত যাবো। আচ্ছা আচ্ছা। তো আমাদের জানার মতে এর আগে খুব কম মানুষ গেছিল। আমরা যতটুকু জানছি তাদের মাধ্যমে যে অনেক কম মানুষ এবং অনেক কম একটা গ্রুপ গিয়েছিল, হয়তো ট্রাভেলার্স অফ বিডি বা ট্রেকিং অফ বাংলাদেশ এরকম একটা গ্রুপ গিয়েছিল। তো আসলে ইন্ডিভিজুয়ালি 2-3 জন মিলে এরকম খুব কম মানুষের আগে গেছে। তো আমাদের আসলে যাওয়াটা তো ফ্যাক্ট না, যারা যাবে তারা তো অবশ্যই যাবে। তো আসলে রাইড দিয়ে খুব মজা ছিল, কারণ ওইটা আসলে রিয়াল একটা মানে লাইফের মজা আমার এখন পর্যন্ত বলা যায়। কারণ ট্রেকিং করা মানে কিছু জায়গা আছে, যেমন সবচেয়ে মজার বিষয় ছিল হচ্ছে যে যারা বান্দরবন গেছেন তারা জানেন যে বগা লেকটা উঠতে খুব কষ্ট হয়। যারা ট্রেকিং করে উঠে, যারা ট্রেকিং করে না রেগুলার, তাদের জন্য আসলে এটা খুবই কষ্টদায়ক। আর আমাদের সবচেয়ে 3 জনের পেইন হয়েছিল ওই জায়গায় সাইকেল নিয়ে উঠা, কারণ ওইখানে সম্ভব না আসলে সাইকেল চালানো। সো সাইকেল যেহেতু আছে নিয়ে তো যেতে হবে, সো কাঁধে করে বা আলগিয়ে সাইকেল নিয়ে যাওয়াটা আসলে খুব পেইন ছিল। এবং 3 জনের সমানে আসলে 3 জনকে আমরা ইন্সপিরেশন করতেছিলাম যে না আমাদের পারতে হবে, কারণ কেওক্রাডং তখন অনেক দূরে ছিল বগালেকে আসা। তো আসলে ওখানে টিম ওয়ার্ক করে আমরা খুব মজা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক কষ্ট করে উঠার পর যখন আমরা বগালেকটা দেখছি, ভিউ দেখার পর আসলে সব কষ্ট মাটি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, নাইস। তো মানে ছোটবেলা যেটা শুনেছি আসলে কিছু পেতে হলে বা অনেক কষ্ট করলে মানে একটা সুফল পাওয়া যায়, বা কষ্ট করলে কষ্ট মেলে, তো সেই টাইপের। তো মনির সাথে আমরা কথা বলছি, মনির আমাদের সাথে আছে আরো কিছুটা সময়। আমরা একটা ছোট্ট গান শুনে গানটির পর আবারও ফিরে আসবো এবং মনির সাথে কথা বলবো, এবং সেটা হবে লাস্ট টাইম। সো এখনো যদি আপনি কোনো মেসেজ পাঠিয়ে থাকেন এবং পাঠাতে চান, যদি কোনো কোশ্চেন থাকে মনিরের কাছে ফেন্সিং নিয়ে বা সাইক্লিং নিয়ে বা ট্রেকিং নিয়ে, সো যে কোনো কোশ্চেন আমাকে মেসেজ করে পাঠাতে পারেন। সিস্টেমটি বলে দিয়েছি, আরো একবার বলে দিচ্ছি। সিস্টেমটি হচ্ছে চলে আসুন আমাদের ওয়েব পেজে, যার অ্যাড্রেস হচ্ছে www.edoctorray.com, অথবা ফেসবুক ফ্যান পেজে জয়েন করতে পারেন www.facebook.com/edoctorradio। সো ওয়েট করছি আপনার মেসেজের জন্য, এবং শুনছি ও বন্ধু লাল গোলাপি এই গানটির পরে আবারও ফিরে আসবো আরজে আবিদ, এবং সাথে রয়েছে মনির হোসেন। Radio, the first health radio in Bangladesh, শুনছেন সব সময়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন ই ডক্টর রেডিও, এবং ঘড়িতে সময় 7:42। আর আপনারা অলরেডি জেনে গিয়েছেন, আর যারা জানেন না, তারা যারা এইমাত্র আমার সঙ্গে জয়েন করলেন তাদেরকে আরো একবার বলে দিচ্ছি, আমার সঙ্গে আজকে রয়েছে মোহাম্মদ মনির হোসেন, বাংলাদেশ ন্যাশনাল ফেন্সিং টিমের একজন প্লেয়ার। হ্যালো মনির, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। ওকে, মনির আমার সঙ্গে আছে। সো মনিরের কাছে আমরা আবার ফিরে যাই, আমরা কথা বলছিলাম ফেন্সিং নিয়ে। তো এবার মনিরের কাছে আমরা সাইক্লিং সম্পর্কে জানতে চাইবো, মনিরের সাইক্লিং সম্পর্কে। আচ্ছা, আমার কাছে সাইক্লিং শুরু হয় হচ্ছে প্রায় আরো 1.5 বছর আগে। আচ্ছা, যদিও বিডি সাইকেলস অনেক আগে বাংলাদেশের সাইকেল প্রমোট করার জন্য কাজ শুরু করে। আচ্ছা আচ্ছা। তো আসলে আশা হয় না, কারণ হচ্ছে বিডি সাইকেলসের বেশি ফেমাসিটি আসছিল ফেসবুক থেকে, বাট আমি ফেসবুকে তখন ছিলাম না। তো আমি যখন ফেসবুকে আসি তখন আমি দেখতেছি, বা আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, মানে বিশেষ করে আবিদ তখন সাইকেল চালাতে, আমি দেখি, আমি আবিদকে সাইকেল চালাতে দেখি। তো আমার তখন ইন্টারেস্ট থাকলো যে আসলে সবাই কি পরে এত সুন্দর সুন্দর সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে আমি একটা সাইকেল কিনবো, আমি ইন্টারেস্ট থেকে আসলে সাইকেল চালানো শুরু হয়। আচ্ছা, মনের প্রথম সাইকেল কি ছিল? প্রিন্স ডাকোটা। আচ্ছা আচ্ছা। সবাই প্রথম সাইকেলটা অনেক আসলে মানে কি বলবো, আমি অনেক প্রিয় থাকে। যেমন আমি আসলে মানে সাইক্লিং অনেক আগে শিখলেও আমার কখনো মানে ওইভাবে সাইক্লিং করা হয়ে ওঠেনি। আমি সাইক্লিং শুরু করি প্রায় 2 বছর আগে, এবং ওটাই আমার ফার্স্ট সাইকেল ছিল। তো
এই জন্য আমার যখন আমি ফার্স্ট সাইকেল পেলাম মানে আমার এক্সাইটমেন্টটাই অন্যরকম ছিল, আনন্দটা অন্যরকম ছিল। তো এই জন্য বললাম যে আসলে ফার্স্ট সাইকেল বা ফার্স্ট সাইক্লিংটা একটু অন্যরকম এবং অনেক স্মৃতিবহুল হয়। তো হ্যাঁ, এরপরে মনে তারপর আস্তে আস্তে আমি বাইক ফ্রাইডে হয়, বাইক ফ্রাইডে জয়েন করি। তো আস্তে আস্তে ওইখান থেকে সাইক্লিং সম্পর্কে শুরু হয়। আচ্ছা, তুমি সাইকেল নিয়ে অনেক লং ট্যুর দিয়েছো, লাইক ক্রস কান্ট্রি রাইড, তো এগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এটা আসলে আমার শুরু হয়েছে, আসলে সবকিছু শুরু হয়েছিল ফেসবুক থেকে। কারণ যারা এই সাইক্লিং করে বা সাইক্লিং এর সাথে যুক্ত তারা কিন্তু আসলে জানে, মানে কিছু কিছু মানুষ আছে যাদেরকে পরিচিত। তো আসলে ফেসবুকের মাধ্যমে সাইকেল চালানোর মাধ্যমে পরিচিত হই তাদের সাথে। তো আস্তে আস্তে আসলে সাইকেল টুরিং সম্পর্কে জানি এবং আমি অনেক মানে আমার যেটা মানে অভ্যাস, যে কোনো কিছুটা জানলে সেটা গুগল করে জানার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। গুগল করার কারণে আমি প্রচুর লিঙ্ক পাই, ওখান থেকে জানি যে আসলে সাইকেল টুরিং কি করে বা সাইকেল টুরিং কিভাবে করতে হয়। তো তারপরে হচ্ছে যে এইভাবে আসলে আমি ফেসবুকে কিছু আইডির সাথে মানে কিছু মানুষের সাথে পরিচিত হই, তারা আসলে বড় বড় ট্যুর দিয়ে থাকে সাইকেল দিয়ে। তো এইভাবে আমি আসলে গত বছরের মাঝের দিকে একটা ক্রস কান্ট্রি বলে, যেটাকে দেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাইকেলে যাওয়া। আচ্ছা। তো আসলে আমরা শুরু করছিলাম হচ্ছে মুজিবনগর, ওইখান থেকে ওই বর্ডার থেকে শুরু করে আমরা কুমিল্লার হরিপুর বর্ডার পর্যন্ত রাইড দিয়েছিলাম। আচ্ছা, এটা কতক্ষণ সময় লেগেছিল, কত ঘন্টা বা কত? আমাদের টোটাল রাইড ছিল অ্যাপ্রক্সিমেটলি 370 কিলোমিটার, আর আমরা প্রায় 3 দিন সময় নিয়েছিলাম আসলে। যদিও গরম টাইম ছিল, অনেক কষ্ট করতে হয়েছিল আসলে, তবে অনেক মজা ছিল। এই রাইডের বা ক্রস কান্ট্রি রাইডের কোনো স্মৃতিবহুল ঘটনা আছে কি? মজার কোনো ঘটনা? বা মজার ঘটনা হচ্ছে যে আমরা যখন শেষ করব মানে আমাদের রাইড, তো আসলে প্রচুর গরম ছিল, যার কারণে আমরা প্রথম দিকে সকালে চালাতে পারছিলাম না। আমাদের রাইডটা প্রথম দিন কিছু অল্প চালানোর পরে আমাদের শুরু করতেছিল রাত্রে। আচ্ছা আচ্ছা। তো আমরা যখন আসলে প্রথম দিন কুমারখালী থেকে পাংশা হয়ে যাব ফরিদপুরে, তো তখন আমাদেরকে পুলিশ একটা জায়গায় আটকাইছিল যে আপনারা 3-4 জন করে যাচ্ছেন সাইকেল নিয়ে, ব্যাগ এত কেন এগুলা। তো তখন আসলে ওইখানে একটা প্যারা দিচ্ছিল পুলিশ অনেক, যে আমাদের যাইতে দিবে না। তখন প্রায় রাত 4টা বাজে, সামনে রাস্তা খারাপ, অনেক ভয় লেগেছিল। হ্যাঁ, তবে আসলে ওই সময়টা জ্যোৎস্না ছিল, লাস্ট 2টা দিন আছে ভরা পূর্ণিমা ছিল। আর সবচেয়ে মজার, রাইডের শেষের দিকে যখন আমরা হচ্ছে কুমিল্লায় যাই, তো আমরা পৌঁছাইছি হচ্ছে প্রায় তখন সন্ধ্যা 8টা বেজে যায়। তো আমাদের এখন বর্ডার যাইতে হবে, কারণ আমাদের এটা শেষ, সবারই তাড়া ছিল, সবারই কাজ ছিল যে আজকে রাইড শেষ করে কালকের মধ্যে ঢাকায় ফিরতে হবে। তো ওইখানে আসলে আমাদের জিপিএস বলতেছিল যে কুমিল্লার ক্যান্টনমেন্ট ওখান থেকে হরিপুর হবে 6 থেকে 7 কিলোমিটার। আচ্ছা। তো আমরা আসলে ভয় পাচ্ছিলাম যে এরকম একটা ভিতরে এরিয়াতে মানুষকে জিজ্ঞেস করে করে যাওয়াটা একটা ভয়ভীতি কাজ করতেছিল। তো আর মিন টাইমে জিপিএস আমাদের ভালো কাজ করতেছিল না। তো আসলে আমরা 8টা থেকে 11:30 পর্যন্ত, প্রায় 11:30 পর্যন্ত আমরা আসলে 6 কিলোমিটার রাস্তা ঘুরতেছিলাম। আচ্ছা আচ্ছা। মানে একবার ডানে যাই বামে যাই, তো রাস্তা খুঁজে পাই না, আসলে বর্ডার খুঁজে পাই না। তো একদম বর্ডারের কাছে যে হরিপুর বর্ডারের কাছে যে বর্ডার মানে বিজিবির যে একটা ঘাঁটি আছে, ওই পর্যন্ত আমরা গিয়েছিলাম। তো ওইখানে যেতে আমাদের প্রায় রাত 12টা-12:30 বেজে গেছিল। আচ্ছা আচ্ছা। তারপর আমরা আসলে তখন সবাই অনেক মজা পেয়েছিলাম, পরে কথা চিন্তা করে আসলে 6 কিলোমিটার রাস্তা আমাদের খুঁজে বের করতে প্রায় 3 ঘন্টার বেশি সময় লেগে গেছিল, ল্যাক অফ ইনফরমেশন। হ্যাঁ, ইনফরমেশনের কারণে। আচ্ছা, আমার কাছে মেসেজ পাঠিয়েছে সাদিয়া মিরপুর থেকে। BH listening to you, nice playlist. Thank you সাদিয়া আমার প্রোগ্রাম শোনার জন্য। আমি যতদূর জানি সাদিয়া অনেক বিজি থাকে, সো এরকম বিজি মানুষ প্রোগ্রাম শুনলে ভালোই লাগে আসলে। এরপরে মেসেজ পাঠিয়েছে মেহেদি জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ ফেন্সিং, ফুটওয়ার্ক অর টাইমিং? ওকে, ইম্পর্টেন্ট পার্ট আসলে আপনার কাছে যারা ফেন্সিং খেলে তাদের কাছে দুইটাই, কারণ আসলে এখানে ইন্টেলেকচুয়াল গেমের মধ্যে আসলে এটা পড়ে। যেমন বক্সিং খুব ফাস্ট, সো ফেন্সিং অনেক ফাস্ট একটা গেম। আচ্ছা, সো যেহেতু ফেন্সিং এ আপনার হচ্ছে ফুট এবং হ্যান্ড দুটো একসাথে চালাতে হয়, সো আমরা বেসিক্যালি আসলে ফেন্সিং যারা শুরু করে প্রথমে তাদেরকে ফুটওয়ার্কের উপরে বেশি প্রেসার দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তারপরে এখানে ব্লেড ওয়ার্ক থাকে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে একটা ফুটওয়ার্ক জানতে হবে, যেটা বেসিক। তারপর আপনি আস্তে আস্তে ব্লেড ওয়ার্ক শিখবেন, এবং ফাইনালি হচ্ছে যে আপনি একজন ভালো ফেন্সার হতে হলে অবশ্যই আপনাকে ফুটওয়ার্কে ভালো হতে হবে। আচ্ছা আচ্ছা। সো আমার মনে হয় মেহেদি তার উত্তরটা পেয়ে গিয়েছে। থ্যাঙ্কস মেহেদি ফর ইউর কোয়েশ্চেন। এরপরে আমাকে নীলিমা প্রশ্ন করেছে যে বাংলাদেশে মেয়েদের ফেন্সিং করার কি কোনো ব্যবস্থা আছে বা মেয়েরা কি ফেন্সিং করে? হ্যাঁ, অবশ্যই। ঢাকা কমার্স কলেজের একটা হিউজ টিম আছে যেখানে মেয়েরা ফেন্সিং করে, এবং লোকালি অনেক স্কুল এবং কলেজ এবং ইউনিভার্সিটির অনেক মেয়েরা আছে ফেন্সিং করতেছে। আর
ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি বলি তাহলে আসলে ফেন্সিং মেয়েদের জন্য সবচেয়ে বেশি সুইটেবল, কারণ হচ্ছে বাংলাদেশ বা মুসলিম কান্ট্রি গুলাতে অনেকে স্পোর্টস করতে চায় না, কারণ হচ্ছে দুইটা কারণ, একটা হচ্ছে সেফটির কারণে, আর একটা হচ্ছে আসলে পোশাক আশাকের কারণে। আচ্ছা আচ্ছা। তো যারা যেই ফ্যামিলি গুলা চিন্তা করে যে আসলে আমি স্পোর্টস করতে পাঠাবো আমার মেয়েকে, হয়তো তাকে শর্টস পরতে হবে, টি শার্ট পরতে হবে, বাট আমাদের ফেন্সিং এর গেমের পোশাকটা পুরাটাই হচ্ছে যে বডি ঢাকা থাকে। এবং একটা রিসার্চে দেখা গেছে যে আপনার যদি fencing.net একটা ওয়েবসাইট আছে, ওখানে দেখবেন যে একটা রিসার্চ দেখা গেছে যে ফেন্সিং গেমটা ব্যাডমিন্টন থেকে অনেক সেফটি। যদিও তলোয়ার দিয়ে খেলা হয় বলা হয়, বাট আসলে এটা একটা রিসার্চ করে দেখা গেছে যে এই গেমটা ব্যাডমিন্টন থেকে অনেক সেফটি একটা গেম। আচ্ছা আচ্ছা। তো আসলে বোথ সাইড থেকে আসলে মেয়েদের জন্য আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মেয়েদের জন্য অনেক সুযোগ আছে আমার মতে, কারণ হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছে, আন্ডার 23 এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান জুনিয়র ক্যাডেট চ্যাম্পিয়নশিপও খেলতে গেছে। বাট আনফরচুনেটলি ওইভাবে কোনো ভালো মেয়ে ফেন্সার না থাকার কারণে আমরা মেয়েদের পাঠাতে পারিনি। আচ্ছা, শুধু এখানে বয়েজ টিম বা বয়েজরাই গেছে। আচ্ছা আচ্ছা। তো মেয়ে কোনো কেউ যদি শুধু মেয়ে না, যদি কোনো ছেলে বা কেউ যদি ফেন্সিং সাথে ইন্টারেস্টেড হয় বা ফেন্সিং সম্পর্কে জানতে চায় বা পার্টিসিপেট করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? আমাদের ফেসবুকে ফ্যান পেজ আছে www.facebook.com/bangladeshfencing association, এখানে আপনি নক করতে পারেন, অথবা মিরপুর ইনডোর স্টেডিয়ামে আমাদের ট্রেনিং হয় রেগুলার, শুক্রবার এবং সোমবার বন্ধ থাকে। এছাড়া বাকি 5 দিন সকালে 7টা থেকে 9টা এবং বিকালে 3টা থেকে 5টা পর্যন্ত প্র্যাকটিস হয়। আপনি ওই সময় এসে দেখা করে হয়তো জয়েন করতে পারেন। আচ্ছা, আর কথা বলছিলাম মনিরের সাইক্লিং নিয়ে। সো ফেন্সিং সম্পর্কে বা সাইক্লিং সম্পর্কে বা ট্রেকিং সম্পর্কে বা ট্রাভেলিং সম্পর্কে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তবে আপনারা সেগুলো আমাকে মেসেজ করতে পারেন ইডক্টর রেডিওর ওয়েবসাইটে এসে মেসেজ প্যানেলে মেসেজ পাঠিয়ে দিলেও হবে, অথবা যদি কেউ ফেসবুক থেকে আমাদের শুনে থাকেন তবে তারা ফেসবুকে আমাদের লাস্ট যে পোস্ট আপডেট করা হয়েছে আমার এবং মনিরের একটি সেলফি আমরা আপলোড করেছি একটু আগে, সো সেখানে কমেন্ট করে বা আমাদের পেজের ইনবক্সে আপনারা যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে পারেন। আমাদেরকে মেসেজ পাঠিয়েছে নির্মল আমাদেরকে মেসেজ পাঠিয়েছে যশোর থেকে, সে শুনছে আমাদের প্রোগ্রাম ভালো লাগছে, থ্যাংক ইউ নির্মল। এরপরে আমাদেরকে মেসেজ পাঠিয়েছে রত্না ধানমন্ডি থেকে, আমি ফেন্সিং করতে চাই কি করতে হবে। আচ্ছা, আমার মনে হয় রত্না তার অ্যান্সারটি পেয়ে গিয়েছে। এরপরে আমাকে মেসেজ করেছে সোহাগ লিখেছে উত্তরা থেকে, তোমাদের প্রোগ্রাম শুনছি ভালো লাগছে, এই ধরনের স্পোর্টস নিয়ে প্রোগ্রাম করলে ভালো হয়। থ্যাংক ইউ সোহাগ আপনার মতামতের জন্য, আমরা আপনার মতামতটি অবশ্যই মাথায় রাখবো। এরপরে আরো অনেকে মেসেজ পাঠিয়েছে, আমরা মেসেজগুলো পড়বো, তবে আমরা আবারও ফিরে যাই মনিরের কাছে। সাইক্লিং নিয়ে কথা বলছিলাম, ক্রস কান্ট্রি রাইডের কথা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমি যদি তোমাকে জানতে চাই, আমি জানি তুমি অনেক জায়গায় ঘুরেছো, তারপরে জানতে চাচ্ছি যে সাইক্লিং নিয়ে অলমোস্ট কতটুকু বা কয়টা ডিস্ট্রিক্ট তোমার কাভার করা হয়েছে? আচ্ছা, সব যারা সাইক্লিং ট্যুরিং করে তাদের অনেক ইচ্ছা থাকে যে সর্বপ্রথম হচ্ছে যে নিজের দেশটাকে পুরোটা ঘুরে যাবে, এরকম অনেক সাইক্লিস্ট যারা পুরা দেশ সাইক্লিং নিয়ে ঘুরেছে। তো আমার আসলে ইচ্ছা আছে, কিন্তু কথা হচ্ছে যে পড়াশোনা বা এত কিছু করার মাঝখানে এত লং একটা টাইম পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। তো এই জন্য আমি একটা চিন্তা করছিলাম যে আসলে যখন ব্রেক পাবো তখন কিছু কিছু জায়গায় যেয়ে তারপরে মানে এইভাবে কাভার করবো, একসাথে কাভার না করতে বলে আস্তে আস্তে কাভার করবো। আচ্ছা আচ্ছা। তো এই পর্যন্ত আসলে সাইক্লিং করা হয়েছে যে আমি যে একদম পাগলের মতো সাইক্লিং করি তাও না, অনেক কিছু করি, যখন সুযোগ পাই আসলে সেমিস্টার গ্যাপ হয় তখন এটা করার চেষ্টা করি। আমি পর্যন্ত কক্সবাজার সাইকেল দিয়ে গেছি, ক্রস কান্ট্রি দিচ্ছি। কক্সবাজার কি একদম ঢাকা থেকে ডিরেক্ট কক্সবাজার? না, তাহলে চিটাগাং থেকে কক্সবাজার আমি পুরোটা দিচ্ছি, তারপর ওইখান থেকে আমি মেরিন ড্রাইভে সাইক্লিং করছি। আচ্ছা আচ্ছা। আর তারপরে হচ্ছে যে আমার লাইফে সবচেয়ে সাইক্লিং করার মজার মানে সবচেয়ে অ্যাডভেঞ্চার যেটা আছে, যেখানে অনেকে আছে আসলে পায়ে হেঁটে যেতে ভয় পায় বা ইচ্ছা করে না, সেটা হচ্ছে যে একটা সময় ফেসবুক আইডি ক্যাপসুল মাসুম ভাই আছে, ওনার পাগলামি আছে আমাদের পাগলামি মিলে আসলে আমরা 3 জন একটা রাইড দিয়েছিলাম, সেটা হচ্ছে যে বান্দরবন থেকে চালানো শুরু করে আমরা কেকুরাডং পর্যন্ত যাবো। আচ্ছা আচ্ছা। তো আমাদের জানার মতে এর আগে খুব কম মানুষ গেছিল, আমরা যতটুকু জানছি তাদের মাধ্যমে যে অনেক কম মানুষ এবং অনেক কম একটা গ্রুপ গিয়েছিল, হয়তো ট্রাভেলার্স অফ বিডি বা ট্রেকিং অফ বাংলাদেশ এরকম একটা গ্রুপ গিয়েছিল। তো আসলে ইন্ডিভিজুয়ালি 2-3 জন মিলে এরকম খুব কম মানুষের আগে গেছে। তো আমাদের আসলে যাওয়াটা তো ফ্যাক্ট না, যারা যাবে তারা তো অবশ্যই যাবে। তো আসলে রাইড দিয়ে খুব মজা ছিল, কারণ ওইটা আসলে রিয়াল একটা মানে লাইফের মজা আমার এখন পর্যন্ত বলা যায়, কারণ ট্রেকিং করা মানে কিছু জায়গা আছে যেমন সবচেয়ে মজার বিষয় ছিল হচ্ছে যে
যারা বান্দরবন গেছেন তারা জানেন যে বগালেকটা উঠতে খুব কষ্ট হয়। যারা ট্রেকিং করে উঠে, যারা ট্রেকিং করে না রেগুলার, তাদের জন্য আসলে এটা খুবই কষ্টদায়ক। আর আমাদের সবচেয়ে 3 জনের পেইন হয়েছিল ওই জায়গায় সাইকেল নিয়ে উঠা, কারণ ওইখানে সম্ভব না আসলে সাইকেল চালানো। সো সাইকেল যেহেতু আছে নিয়ে তো যেতে হবে, সো কাঁধে করে বা আলগিয়ে সাইকেল নিয়ে যাওয়াটা আসলে খুব পেইন ছিল। এবং 3 জনের সমানে আসলে 3 জনকে আমরা ইন্সপিরেশন করতেছিলাম যে না আমাদের পারতে হবে, কারণ কেওক্রাডং তখন অনেক দূরে ছিল বগালেক আসা। তো আসলে ওখানে টিম ওয়ার্ক করে আমরা খুব মজা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক কষ্ট করে উঠার পর যখন আমরা বগালেকটা দেখছি, ভিউ দেখার পর আসলে সব কষ্ট মাটি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, নাইস। তো মানে ছোটবেলা যেটা শুনেছি আসলে কিছু পেতে হলে বা অনেক কষ্ট করলে মানে একটা সুফল পাওয়া যায়, বা কষ্ট করলে কষ্ট মেলে, তো সেই টাইপের। তো মনির সাথে আমরা কথা বলছি, মনির আমাদের সাথে আছে আরো কিছুটা সময়। আমরা একটা ছোট্ট গান শুনে গানটির পর আবারও ফিরে আসবো এবং মনির সাথে কথা বলবো, এবং সেটা হবে লাস্ট টাইম। সো এখনো যদি আপনি কোনো মেসেজ পাঠিয়ে থাকেন এবং পাঠাতে চান, যদি কোনো কোশ্চেন থাকে মনিরের কাছে ফেন্সিং নিয়ে বা সাইক্লিং নিয়ে বা ট্রেকিং নিয়ে, সো যে কোনো কোশ্চেন আমাকে মেসেজ করে পাঠাতে পারেন। সিস্টেমটি বলে দিয়েছি, আরো একবার বলে দিচ্ছি। সিস্টেমটি হচ্ছে চলে আসুন আমাদের ওয়েব পেজে, যার অ্যাড্রেস হচ্ছে www.edoctorray.com, অথবা ফেসবুক ফ্যান পেজে জয়েন করতে পারেন www.facebook.com/edoctorradio। সো ওয়েট করছি আপনার মেসেজের জন্য, এবং শুনছি ও বন্ধু লাল গোলাপি এই গানটির পরে আবারও ফিরে আসবো আরজে আবিদ, এবং সাথে রয়েছে মনির হোসেন। রেডিও ইন বাংলাদেশ শুনছেন সব সময়। ওয়েলকাম ব্যাক লিসেনার, শুনছেন ই ডক্টর রেডিও এবং সাথে আছি আরজে আবিদ। ঘড়িতে সময় 7:59, আর খুব বেশি সময় আমরা নেই। এবং আপনারা যারা তখন আমাদেরকে শুনছিলেন তারা জানেন আজকে আমাদের সঙ্গে রয়েছে মোহাম্মদ মনির হোসেন, যিনি আসলে অনেক গুণে গুণান্বিত বলা যায়। ফেন্সিং, সাইক্লিং, ট্রাভেলিং, ট্রেকিং অনেক কিছুই করেন একসাথে। তো মনিরকে শেষবারের মতো ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম ব্যাক ওয়ান্স সেকেন্ড মনির। থ্যাংক ইউ। আচ্ছা, মনিরের মেবি একটা ফ্রেন্ড লিখেছে, নিশান মনে হয় মনির লিখেছে, গুড গোয়িং মনির, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ নিশান। আচ্ছা, এছাড়াও আরো অনেকেই মেসেজ পাঠিয়েছেন, কিন্তু আমাদের সময় অলরেডি শেষ হয়ে গিয়েছে, আমরা আপাতত আর মেসেজ করতে পারছি না। অনেকে সং রিকোয়েস্ট করেছেন, সো যারা শেষ মুহূর্তে মেসেজ করেছেন তাদেরকে বলছি শেষ মুহূর্তে না করে আসলে আগে করার চেষ্টা করবেন। আর নেক্সট থার্সডেতে তো আমি আরজে আবিদ আবার থাকবো, সো তখন আপনার পছন্দের গানগুলো প্লে করার চেষ্টা করব। আর মনিরের কাছে সেজনের মতো এসেছি, সো মনিরের কাছে আবারও জানতে চাচ্ছি, সাইক্লিং, ফেন্সিং, ট্রেকিং এছাড়া কি আর কিছু করা হয়? না, আপাতত আর কিছু করছি, পড়াশোনা করতেছি। আচ্ছা আচ্ছা, সেটা তো ডেফিনেটলি ফার্স্ট জব বলা যায়। আচ্ছা, নতুন কেউ যদি বাংলাদেশের সাইক্লিং নিয়ে আসলে অনেক কনফিউশন, আমি নিজেও যেহেতু একজন সাইক্লিস্ট, আমি এটা অনেক ফেস করি বা অনেক দেখি যে অনেকেই আসলে বুঝে না, যে আসলে মানে কোয়েশ্চেন করে যে সাইকেলগুলো এরকম কেন, সিট উঁচা কেন, সাইকেলের ক্যারিয়ার নাই কেন, বা সাইক্লিং শিখবো এখন কি করতে হবে। মানে তারা মনে করে যে আসলে এই সাইকেলগুলো অন্য গ্রহ থেকে আসছে, বা এই সাইকেলগুলো যারা চালায় তারা আসলে এলিয়েন। তো এই ধরনের অনেক কনফিউশন আছে। আবার অনেকে মানে সাইকেলের নর্মালি যদি হাওয়া চলে যায় বা একটু ওয়াশ করতে হয়, লুপ করতে হয়, তারা অনেক কি বলে চিন্তিত হয়ে যায়, আসলে কিভাবে কি করে বুঝে না, আসলে মানে দেখতে সাইকেলের মতো হইলেও আসলে সাইকেল না, এটা অনেকে মনে করে। তো এই রিলেটেড কোনো মেসেজ আছে মনে তোমার কাছে? মেসেজ হচ্ছে একটাই, যে আপনি যদি সাইক্লিং পছন্দ করে থাকেন, যে বর্তমানে ফেসবুকে খুব এটা ফেমাস, তো আপনি ফেসবুকে সার্চ দিলে নিজের, আমার মনে হয় ঢাকা শহরের মধ্যে এমন কোনো জায়গা আছে যে ওই জায়গায় কোনো সাইক্লিং এর গ্রুপ এখন নাই। আর সবচেয়ে বড় হচ্ছে যে বিডি সাইক্লিস্ট তো আছে, আর মিরপুরের দিকে যারা আছেন তারা মিরপুর রাইডার্স, মিরপুর সাইক্লিস্ট, এরকম অনেকগুলো গ্রুপ আছে। তো আপনি যে কোনো একটা গ্রুপের সাথে আসলে জয়েন করলে আপনি আস্তে আস্তে সব জানতে পারবেন। আর এখান থেকে কথা প্রসঙ্গে আমরা বলে রাখছি যে আগামীকালকে কিন্তু মিরপুর রাইডার্স এর 3য় বর্ষপূর্তি, এই উপলক্ষে মিরপুর রাইডার্স খুব ছোট একটি প্রোগ্রাম আয়োজন করেছে, যেখানে প্রায় অলমোস্ট 100 সাইক্লিস্ট থাকবে। আসলে এটাকে ছোট মনে হয় বলা যায় না, এটাকে বড় এবং অনেক বড় প্রোগ্রামই বলা যায়, এবং সেখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, এবং এই প্রোগ্রামটির পুরো মিডিয়া পার্টনার হচ্ছে ই ডক্টর রেডিও। সো মিরপুর রাইডার্স সম্পর্কে আপনার কোনো কোয়েশ্চেন বা কোনো আপডেট জানতে চাইলে ই ডক্টর রেডিওর ফেসবুক ফ্যান পেজে চোখ রাখুন, যার অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/edoctorradio। এবং মিরপুর রাইডার্স এর 3য় বর্ষপূর্তি উপলক্ষে আমরা আয়োজন করেছি একটি ছোট কুইজ প্রতিযোগিতার। কুইজের প্রশ্ন এবং উত্তর সবকিছুই আপনারা দিতে পারবেন আমাদের ফেসবুক ফ্যান পেজে, এবং কুইজটি ওপেন হবে আজকে রাত 9টা থেকে, এবং এটির শেষ সময় হচ্ছে উত্তর দেওয়া রাত 12টা পর্যন্ত। সো আমাদের রেডিও ফ্যান পেজে চোখ রাখুন। আর আজকে আমাদের সঙ্গে মনির ছিল, মনির সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। আমি জানি না মনির কেমন লেগেছে। অনেক ভালো লাগছে, ধন্যবাদ।
ডক্টর.com কে এবং আবিদকে। এবং মনির, তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি জানি তুমি আসলে অনেক কাজ করো এবং অনেক ব্যস্ত থাকো, এবং আজকে মনে হয় মনিরের পরীক্ষা ছিল। হরতালের কারণে আসলে হরতালের অনেক অনেক অসুবিধা থাকলেও ছোট্ট দুই একটা অসুবিধা আছে, এবং এটা আমরা ফিল করি যারা স্টুডেন্ট। হরতালের কারণে মনির আসলে লাকিলি টাইমটা ম্যাচ করেছে এবং মনির আমাদেরকে সময় দিতে পেরেছে। আমরা অবশ্যই মনিরের সঙ্গে বা মনিরের টিমের সঙ্গে এবং ফেন্সিং এর সঙ্গে আরো ইনভলভ হব, এবং ইন ফিউচার হয়তো আরো অনেক প্রোগ্রাম করবো, অনেক কথা বলবো। তো আজকে যারা কোনো কোয়েশ্চেন করতে পারেননি বা মিস করে ফেলেছেন তারা এই ডক্টর রেডিওর সঙ্গেই থাকুন। অন্য কোনো একদিন অন্য কোনো এক সময় আবারও আমরা কথা বলবো ফেন্সিং এ। তো মনির অনেক ধন্যবাদ। যাবার আগে কাউকে কোনো কিছু বলার আছে, কোনো মেসেজ ফ্রেন্ডদেরকে, ফ্যামিলি বা অন্য কিছু? সবার জন্য আসলে একটা মেসেজ যে সবাই ভালো থাকবে, উপরওয়ালা যেন সবাইকে আসলে ভালো রাখেন, এটাই। সবাই আর আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্নে পৌঁছতে পারি, বা ফেন্সিং এ আসলে যে স্বপ্ন আছে এগুলা আলটিমেটলি যেতে পারি আসলে। অবশ্যই অবশ্যই অল দ্য বেস্ট মনির। মনিরের জন্য অনেক শুভকামনা, এবং বাংলাদেশের সাথে মনিরের ফেন্সিং নিয়েও অনেক শুভকামনা রইল। মনিরকে অনেক ধন্যবাদ। এবং এরই সাথে সাথে আজকে আমার প্রোগ্রাম শেষ হয়ে গেল। ঘড়িতে অলরেডি সময় আমাকে বাই বাই বলে দিয়েছে, তো আমিও আপনাদেরকে বাই বাই বলছি। যে যেখানে আছেন সুস্থ থাকুন, এই ডক্টর রেডিওর সঙ্গেই থাকুন। কথা হবে আবার নেক্সট থার্সডে ঠিক সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং এই ডক্টর রেডিওর সঙ্গেই থাকুন। তো আজকের মতো টাটা, বাই বাই। The first health radio in Bangladesh. শুনছেন সব সময়। ওয়েলকাম ব্যাক লিসেনার, শুনছেন ই ডক্টর রেডিও এবং সাথে আছি আরজে আবিদ। ঘড়িতে সময় 7:59, আর খুব বেশি সময় আমরা নেই। এবং আপনারা যারা তখন আমাদেরকে শুনছিলেন তারা জানেন আজকে আমাদের সঙ্গে রয়েছে মোহাম্মদ মনির হোসেন, যিনি আসলে অনেক গুণে গুণান্বিত বলা যায়। ফেন্সিং, সাইক্লিং, ট্রাভেলিং, ট্রেকিং অনেক কিছুই করেন একসাথে। তো মনিরকে শেষবারের মতো ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম ব্যাক ওয়ান্স সেকেন্ড মনির। থ্যাংক ইউ। আচ্ছা, মনিরের মেবি একটা ফ্রেন্ড লিখেছে, নিশান মনে হয় মনির লিখেছে, গুড গোয়িং মনির, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ নিশান। আচ্ছা, এছাড়াও আরো অনেকেই মেসেজ পাঠিয়েছেন, কিন্তু আমাদের সময় অলরেডি শেষ হয়ে গিয়েছে, আমরা আপাতত আর মেসেজ করতে পারছি না। অনেকে সং রিকোয়েস্ট করেছেন, সো যারা শেষ মুহূর্তে মেসেজ করেছেন তাদেরকে বলছি শেষ মুহূর্তে না করে আসলে আগে করার চেষ্টা করবেন। আর নেক্সট থার্সডেতে তো আমি আর জাবিদ আবার থাকবো, সো তখন আপনার পছন্দের গানগুলো প্লে করার চেষ্টা করবো। আর মনিরের কাছে সেজন্য মতো এসেছি, সো মনিরের কাছে আবারও জানতে চাচ্ছি, সাইক্লিং, ফেন্সিং, ট্রেকিং এছাড়া কি আর কিছু করা হয়? না, আপাতত কিছু করছি, পড়াশোনা করতেছি। আচ্ছা আচ্ছা, সেটা তো ডেফিনেটলি ফার্স্ট জব বলা যায়। আচ্ছা, নতুন কেউ যদি বাংলাদেশের সাইক্লিং নিয়ে আসলে অনেক কনফিউশন, আমি নিজেও যেহেতু একজন সাইক্লিস্ট আমি এটা অনেক ফেস করি বা অনেক দেখি যে অনেকেই আসলে বুঝে না, যে আসলে মানে কোয়েশ্চেন করে যে সাইকেল এরকম কেন, সিট উঁচা কেন, সাইকেলের ক্যারিয়ার নাই কেন, বা সাইক্লিং শিখবো এখন কি করতে হবে। মানে তারা মনে করে যে আসলে এই সাইকেলগুলো অন্য গ্রহ থেকে আসছে, বা এই সাইকেলগুলো যারা চালায় তারা আসলে এলিয়েন। তো এই ধরনের অনেক কনফিউশন আছে। আবার অনেকে মানে সাইকেলের নর্মালি যদি হাওয়া চলে যায় বা একটু ওয়াশ করতে হয়, লুপ করতে হয়, তারা অনেক কি বলে চিন্তিত হয়ে যায়, আসলে কিভাবে কি করে বুঝে না। আসলে মানে দেখতে সাইকেলের মতো হইলেও আসলে সাইকেল না, এটা অনেকে মনে করে। তো এই রিলেটেড কোনো মেসেজ আছে মনে তোমার কাছে? মেসেজ হচ্ছে একটাই, যে আপনি যদি সাইক্লিং পছন্দ করে থাকেন, যে বর্তমানে ফেসবুকে খুব এটা ফেমাস, তো আপনি ফেসবুকে সার্চ দিলে নিজের, আমার মনে হয় না ঢাকা শহরের মধ্যে এমন কোনো জায়গা আছে যে ওই জায়গায় কোনো সাইক্লিং এর গ্রুপ এখন নাই। আর সবচেয়ে বড় হচ্ছে যে বিডি সাইক্লিস্ট তো আছে, আর মিরপুরের দিকে যারা আছেন তারা মিরপুর রাইডার্স, মিরপুর সাইক্লিস্ট, এরকম অনেকগুলো গ্রুপ আছে। তো আপনি যে কোনো একটা গ্রুপের সাথে আসলে জয়েন করলে আপনি আস্তে আস্তে সব জানতে পারবেন। আর এখান থেকে কথা প্রসঙ্গে আমরা বলে রাখছি যে আগামীকালকে কিন্তু মিরপুর রাইডার্স এর 3য় বর্ষপূর্তি। এই উপলক্ষে মিরপুর রাইডার্স খুব ছোট একটি প্রোগ্রাম আয়োজন করেছে, যেখানে প্রায় অলমোস্ট 100 সাইক্লিস্ট থাকবে। আসলে এটাকে ছোট মনে হয় বলা যায় না, এটাকে বড় এবং অনেক বড় প্রোগ্রামই বলা যায়। এবং সেখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, এবং এই প্রোগ্রামটির পুরো মিডিয়া পার্টনার হচ্ছে ডক্টর রেডিও। সো মিরপুর রাইডার্স সম্পর্কে আপনার কোনো কোয়েশ্চেন বা কোনো আপডেট জানতে চাইলে এই ডক্টর রেডিওর ফেসবুক ফ্যান পেজে চোখ রাখুন, যার অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/eDoctorRadio। এবং মিরপুর রাইডার্স এর 3য় বর্ষপূর্তি উপলক্ষে আমরা আয়োজন করেছি একটি ছোট কুইজ প্রতিযোগিতার। কুইজের প্রশ্ন এবং উত্তর সবকিছুই আপনারা দিতে পারবেন আমাদের ফেসবুক ফ্যান পেজে, এবং কুইজটি ওপেন হবে আজকে রাত 9টা থেকে, এবং এটির শেষ সময় হচ্ছে উত্তর দেওয়া রাত 12টা পর্যন্ত। সো আমাদের রেডিও ফ্যান পেজে চোখ রাখুন। আর আজকে আমাদের সঙ্গে মনির ছিল, মনির সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। আমি জানি না মনির কেমন লেগেছে। অনেক ভালো লাগছে, ধন্যবাদ ডক্টর.com কে এবং আবিদকে। এবং মনির, তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি জানি তুমি আসলে অনেক কাজ করো এবং অনেক ব্যস্ত থাকো, এবং আজকে মনে হয় মনিরের পরীক্ষা ছিল,
হরতালের কারণে আসলে হরতালের অনেক অনেক অসুবিধা থাকলেও ছোট্ট দুই একটা অসুবিধা আছে এবং এটা আমরা ফিল করি যারা স্টুডেন্ট। তো হরতালের কারণে মনির আসলে লাকিলি টাইমটা ম্যাচ করেছে এবং মনির আমাদেরকে সময় দিতে পেরেছে। আমরা অবশ্যই মনিরের সঙ্গে বা মনিরের টিমের সঙ্গে এবং ফেন্সিং এর সঙ্গে আরো ইনভলভ হব এবং ইন ফিউচার হয়তো আরো অনেক প্রোগ্রাম করবো, অনেক কথা বলবো। তো আজকে যারা কোনো কোয়েশ্চেন করতে পারেননি বা মিস করে ফেলেছেন তারা এই ডক্টর রেডিওর সঙ্গেই থাকুন। অন্য কোনো একদিন অন্য কোনো এক সময় আবারও আমরা কথা বলবো ফেন্সিং এ। তো মনির অনেক ধন্যবাদ। যাবার আগে কাউকে কোনো কিছু বলার আছে, কোনো মেসেজ ফ্রেন্ডদেরকে, ফ্যামিলি বা অন্য কিছু? সবার জন্য আসলে একটা মেসেজ যে সবাই ভালো থাকবে, উপরওয়ালা যেন সবাইকে আসলে ভালো রাখেন, এটাই। সবাই আর আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্নে পৌঁছতে পারি বা ফেন্সিং এ আসলে যে স্বপ্ন আছে এগুলা আলটিমেটলি যেতে পারি আসলে। অবশ্যই অবশ্যই অল দ্য বেস্ট মনিরের জন্য অনেক শুভকামনা এবং বাংলাদেশের সাথে মনিরের ফেন্সিং নিয়েও অনেক শুভকামনা রইল। মনিরকে অনেক ধন্যবাদ এবং এরই সাথে সাথে আজকে আমার প্রোগ্রাম শেষ হয়ে গেল। ঘড়িতে অলরেডি সময় আমাকে বাই বাই বলে দিয়েছে। তো আমিও আপনাদেরকে বাই বাই বলছি যে যেখানে আছেন সুস্থ থাকুন, এই ডক্টর রেডিওর সঙ্গেই থাকুন। কথা হবে আবার নেক্সট থার্সডে ঠিক সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং এই ডক্টর রেডিওর সঙ্গেই থাকুন। তো আজকের মতো টাটা, বাই বাই। The first health radio in the first health radio in Bangladesh. শুনছেন সব সময়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন ই ডক্টর রেডিও এবং ঘড়িতে সময় 7:42। আর আপনারা অলরেডি জেনে গিয়েছেন, আর যারা জানেন না তারা যারা এইমাত্র আমার সঙ্গে জয়েন করলেন তাদেরকে আরো একবার বলে দিচ্ছি আমার সঙ্গে আজকে রয়েছে মোহাম্মদ মনির হোসেন, বাংলাদেশ ন্যাশনাল ফেন্সিং টিমের একজন প্লেয়ার। হ্যালো মনির, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। ওকে, মনির আমার সঙ্গে আছে। সো মনিরের কাছে আমরা আবার ফিরে যাই। আমরা কথা বলছিলাম ফেন্সিং নিয়ে। তো এবার মনিরের কাছে আমরা সাইক্লিং সম্পর্কে জানতে চাইবো, মনিরের সাইক্লিং সম্পর্কে। আচ্ছা, আমার কাছে সাইক্লিং শুরু হয় হচ্ছে প্রায় আরো 1.5 বছর আগে। আচ্ছা, যদিও বিডি সাইক্লিস্ট অনেক আগে বাংলাদেশের সাইকেল প্রমোট করার জন্য কাজ শুরু করে। আচ্ছা আচ্ছা। তো আসলে আশা হয় না, কারণ হচ্ছে বিডি সাইক্লিস্টের বেশি ফেমাসিটি আসছিল ফেসবুক থেকে, বাট আমি ফেসবুকে তখন ছিলাম না। তো আমি যখন ফেসবুকে আসি তখন আমি দেখতেছি বা আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, মানে বিশেষ করে আবিদ তখন সাইকেল চালাতে, আমি দেখছি, আমি আবিদকে সাইকেল চালাতে দেখি। তো আমার তখন ইন্টারেস্ট থাকলো যে আসলে সবাই কি পরে এত সুন্দর সুন্দর সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে আমি একটা সাইকেল কিনবো, আমি ইন্টারেস্ট থেকে আসলে সাইকেল চালানো শুরু হয়। আচ্ছা, মনের প্রথম সাইকেল কি ছিল? প্রিন্স ডাকোটা। আচ্ছা আচ্ছা। সবাই প্রথম সাইকেলটা অনেক আসলে মানে কি বলবো আমি অনেক প্রিয় থাকে। যেমন আমি আসলে মানে সাইক্লিং অনেক আগে শিখলেও আমার কখনো মানে ওইভাবে সাইক্লিং করা হয়ে ওঠেনি। আমি সাইক্লিং শুরু করি প্রায় 2 বছর আগে এবং ওটাই আমার ফার্স্ট সাইকেল ছিল। তো এই জন্য আমার যখন আমি ফার্স্ট সাইকেল পেলাম মানে আমার এক্সাইটমেন্টটাই অন্যরকম ছিল, আনন্দটা অন্যরকম ছিল। তো এই জন্য বললাম যে আসলে ফার্স্ট সাইকেল বা ফার্স্ট সাইক্লিংটা একটু অন্যরকম এবং অনেক স্মৃতিবহুল হয়। তো হ্যাঁ, এরপরে মনে তারপর আস্তে আস্তে আমি বাইক ফ্রাইডে হয়, বাইক ফ্রাইডে জয়েন করি। তো আস্তে আস্তে ওইখান থেকে সাইক্লিং সম্পর্কে শুরু হয়। আচ্ছা, তুমি সাইকেল নিয়ে অনেক লং ট্যুর দিয়েছো, লাইক ক্রস কান্ট্রি রাইড, তো এগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এটা আসলে আমার শুরু হয়েছে, আসলে সবকিছু শুরু হয়েছিল ফেসবুক থেকে, কারণ যারা এই সাইক্লিং করে বা সাইক্লিং এর সাথে যুক্ত তারা কিন্তু আসলে জানে, মানে কিছু কিছু মানুষ আছে যাদেরকে পরিচিত। তো আসলে ফেসবুকের মাধ্যমে সাইকেল চালানোর মাধ্যমে পরিচিত হই তাদের সাথে। তো আস্তে আস্তে আসলে সাইকেল টুরিং সম্পর্কে জানি এবং আমি অনেক মানে আমার যেটা মানে অভ্যাস, যে কোনো কিছুটা জানলে সেটা গুগল করে জানার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। গুগল করার কারণে আমি প্রচুর লিঙ্ক পাই, ওখান থেকে জানি যে আসলে সাইকেল টুরিং কি করে বা সাইকেল টুরিং কিভাবে করতে হয়। তো তারপরে হচ্ছে যে এইভাবে আসলে আমি ফেসবুকে কিছু আইডির সাথে মানে কিছু মানুষের সাথে পরিচিত হই, তারা আসলে বড় বড় ট্যুর দিয়ে থাকে সাইকেল দিয়ে। তো এইভাবে আমি আসলে গত বছরের মাঝের দিকে একটা ক্রস কান্ট্রি বলে, যেটাকে দেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাইকেলে যাওয়া। আচ্ছা। তো আসলে আমরা শুরু করছিলাম হচ্ছে মুজিবনগর, ওইখান থেকে ওই বর্ডার থেকে শুরু করে আমরা কুমিল্লার হরিপুর বর্ডার পর্যন্ত রাইড দিয়েছিলাম। আচ্ছা, এটা কতক্ষণ সময় লেগেছিল, কত ঘন্টা বা কত? আমাদের টোটাল রাইড ছিল অ্যাপ্রক্সিমেটলি 370 কিলোমিটার, আর আমরা প্রায় 3 দিন সময় নিয়েছিলাম আসলে। যদিও গরম টাইম ছিল, অনেক কষ্ট করতে হয়েছিল আসলে, তবে অনেক মজা ছিল। আচ্ছা, এই রাইডের বা ক্রস কান্ট্রি রাইডের কোনো স্মৃতিবহুল ঘটনা আছে কি? মজার কোনো ঘটনা? বা মজার কোনো ঘটনা হচ্ছে যে আমরা যখন শেষ করব মানে আমাদের রাইড, তো আসলে প্রচুর গরম ছিল, যার কারণে আমরা প্রথম দিকে
সকালে চালাতে পারছিলাম না। আচ্ছা। তো আমাদের রাইডটা প্রথম দিন কিছু অল্প চালানোর পরে আমাদের শুরু করতেছিল রাত্রে। আচ্ছা আচ্ছা। তো আমরা যখন আসলে প্রথম দিন কুমারখালী থেকে পাংশা হয়ে যাব ফরিদপুরে, তো তখন আমাদেরকে পুলিশ একটা জায়গায় আটকাইছিল যে আচ্ছা আচ্ছা আপনারা 3-4 জন করে যাচ্ছেন সাইকেল নিয়ে, ব্যাগ এত কেন এগুলা। তো তখন আসলে ওইখানে একটা প্যারা দিছিল পুলিশ অনেক, যে আমাদের যাইতে দিবে না। তখন প্রায় রাত 4টা বাজে, সামনে রাস্তা খারাপ, অনেক ভয় লেগেছিল। হ্যাঁ, তবে আসলে ওই সময়টা জ্যোৎস্না ছিল, লাস্ট 2টা দিন আছে ভরা পূর্ণিমা ছিল। আর সবচেয়ে মজার, রাইডের শেষের দিকে যখন আমরা হচ্ছে কুমিল্লায় যাই, তো আমরা পৌঁছাইছি হচ্ছে প্রায় তখন সন্ধ্যা 8টা বেজে যায়। তো আমাদের এখন বর্ডার যাইতে হবে, কারণ আমাদের এটা শেষ। সবারই তাড়া ছিল, সবারই কাজ ছিল যে আজকে রাইড শেষ করে কালকের মধ্যে ঢাকায় ফিরতে হবে। তো ওইখানে আসলে আমাদের জিপিএস বলতেছিল যে কুমিল্লার ক্যান্টনমেন্ট ওখান থেকে ফরিদপুর হবে 6 থেকে 7 কিলোমিটার। আচ্ছা। তো আমরা আসলে ভয় পাচ্ছিলাম যে এরকম একটা ভিতরে এরিয়াতে মানুষকে জিজ্ঞেস করে করে যাওয়াটা একটা ভয়ভীতি কাজ করতেছিল। তো আর মিন টাইমে জিপিএস আমাদের ভালো কাজ করতেছিল না। তো আসলে আমরা 8টা থেকে 11:30 পর্যন্ত, প্রায় 11:30 পর্যন্ত আমরা আসলে 6 কিলোমিটার রাস্তা ঘুরতেছিলাম। আচ্ছা আচ্ছা। মানে একবার ডানে যাই বামে যাই, তো রাস্তা খুঁজে পাই না, আসলে বর্ডার খুঁজে পাই না। তো একদম বর্ডারের কাছে যে হরিপুর বর্ডারের কাছে যে বর্ডার বিজিবির যে একটা ঘাঁটি আছে, ওই পর্যন্ত আমরা গিয়েছিলাম। তো ওইখানে যেতে আমাদের প্রায় রাত 12টা-12:30 বেজে গেছিল। আচ্ছা আচ্ছা। তারপরে আমরা আসলে তখন সবাই অনেক মজা পেয়েছিলাম, পরে কথা চিন্তা করে আসলে 6 কিলোমিটার রাস্তা আমাদের খুঁজে বের করতে প্রায় 3 ঘন্টার বেশি সময় লেগে গেছে, ল্যাক অফ ইনফরমেশন। হ্যাঁ, ইনফরমেশনের কারণে। আচ্ছা, আমার কাছে মেসেজ পাঠিয়েছে সাদিয়া মিরপুর থেকে। BH লিসেনিং টু ইউ, নাইস প্লেলিস্ট। থ্যাংক ইউ সাদিয়া আমার প্রোগ্রাম শোনার জন্য। আমি যতদূর জানি সাদিয়া অনেক বিজি থাকে, সো এরকম বিজি মানুষ প্রোগ্রাম শুনলে ভালোই লাগে আসলে। এরপরে মেসেজ পাঠিয়েছে মেহেদি জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ ফেন্সিং, ফুটওয়ার্ক অর টাইমিং? ওকে, ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার কাছে যারা ফেন্সিং খেলে তাদের কাছে দুইটাই, কারণ আসলে এখানে ইন্টেলেকচুয়াল গেমের মধ্যে আসলে এটা পড়ে। যেমন বক্সিং খুব ফাস্ট, সো ফেন্সিং অনেক ফাস্ট একটা গেম। আচ্ছা। সো যেহেতু ফেন্সিং এ আপনার হচ্ছে ফুট এবং হ্যান্ড দুটো একসাথে চালাতে হয়, সো আমরা বেসিক্যালি আসলে ফেন্সিং যারা শুরু করে প্রথমে তাদেরকে ফুটওয়ার্কের উপরে বেশি প্রেসার দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তারপরে এখানে ব্লেড ওয়ার্ক থাকে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে একটা ফুটওয়ার্ক জানতে হবে, যেটা বেসিক। তারপর আপনি আস্তে আস্তে ব্লেড ওয়ার্ক শিখবেন, এবং ফাইনালি হচ্ছে যে আপনি একজন ভালো ফেন্সার হতে হলে অবশ্যই আপনাকে ফুটওয়ার্কে ভালো হতে হবে। আচ্ছা আচ্ছা। সো আমার মনে হয় মেহেদি তার উত্তরটা পেয়ে গিয়েছে। থ্যাঙ্কস মেহেদি ফর ইউর কোয়েশ্চেন। এরপরে আমাকে নীলিমা প্রশ্ন করেছে যে বাংলাদেশে মেয়েদের ফেন্সিং করার কি কোনো ব্যবস্থা আছে, বা মেয়েরা কি ফেন্সিং করে? হ্যাঁ, অবশ্যই। ঢাকা কমার্স কলেজের একটা হিউজ টিম আছে যেখানে মেয়েরা ফেন্সিং করে, এবং লোকালি অনেক স্কুল এবং কলেজ এবং ইউনিভার্সিটির অনেক মেয়েরা আছে ফেন্সিং করতেছে। আর ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি বলি তাহলে আসলে ফেন্সিং মেয়েদের জন্য সবচেয়ে বেশি সুইটেবল, কারণ হচ্ছে বাংলাদেশ বা মুসলিম কান্ট্রি গুলাতে অনেকে স্পোর্টস করতে চায় না, কারণ হচ্ছে দুইটা কারণ। একটা হচ্ছে সেফটির কারণে, আর একটা হচ্ছে আসলে পোশাক আশাকের কারণে। আচ্ছা আচ্ছা। তো যারা যেই ফ্যামিলি গুলা চিন্তা করে যে আসলে আমি স্পোর্টস করতে পাঠাবো আমার মেয়েকে, হয়তো তাকে শর্টস পরতে হবে, টি শার্ট পরতে হবে, বাট আমাদের ফেন্সিং এর গেমের পোশাকটা পুরাটাই হচ্ছে যে বডি ঢাকা থাকে। এবং একটা রিসার্চে দেখা গেছে যে আপনার যদি fencing.net একটা ওয়েবসাইট আছে, ওখানে দেখবেন যে একটা রিসার্চ দেখা গেছে যে ফেন্সিং গেমটা ব্যাডমিন্টন থেকে অনেক সেফটি। যদিও তলোয়ার দিয়ে খেলা হয় বলা হয়, বাট আসলে এটা একটা রিসার্চ করে দেখা গেছে যে এই গেমটা ব্যাডমিন্টন থেকে অনেক সেফটি একটা গেম। আচ্ছা আচ্ছা। তো আসলে বোথ সাইড থেকে আসলে মেয়েদের জন্য আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মেয়েদের জন্য অনেক সুযোগ আছে আমার মতে। কারণ হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছে, আন্ডার-23 এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান জুনিয়র ক্যাডেট চ্যাম্পিয়নশিপও খেলতে গেছে। বাট আনফরচুনেটলি ওইভাবে কোনো ভালো মেয়ে ফেন্সার না থাকার কারণে আমরা মেয়েদের পাঠাতে পারিনি। আচ্ছা। শুধু এখানে বয়েজ টিম বা বয়েজরাই গেছে। আচ্ছা আচ্ছা। তো কোনো কেউ যদি, শুধু মেয়ে না, যদি কোনো ছেলে বা কেউ যদি ফেন্সিং সাথে ইন্টারেস্টেড হয় বা ফেন্সিং সম্পর্কে জানতে চায় বা পার্টিসিপেট করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? আমাদের ফেসবুকে ফ্যান পেজ আছে www.facebook.com/bangladeshfencing association। এখানে আপনি নক করতে পারেন, অথবা মিরপুর ইনডোর স্টেডিয়ামে আমাদের ট্রেনিং হয় রেগুলার, শুক্রবার এবং সোমবার বন্ধ থাকে। এছাড়া বাকি 5 দিন সকালে 7টা থেকে 9টা এবং বিকালে 3টা থেকে 5টা পর্যন্ত প্র্যাকটিস হয়। আপনি ওই সময় এসে দেখা করে হয়তো জয়েন করতে পারেন। আচ্ছা। আর কথা বলছিলাম মনিরের সাইক্লিং নিয়ে।
সো ফেন্সিং সম্পর্কে বা সাইক্লিং সম্পর্কে বা ট্রেকিং সম্পর্কে বা ট্রাভেলিং সম্পর্কে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তবে আপনারা সেগুলো আমাকে মেসেজ করতে পারেন ইডক্টর রেডিওর ওয়েবসাইটে এসে মেসেজ প্যানেলে মেসেজ পাঠিয়ে দিলেও হবে, অথবা যদি কেউ ফেসবুক থেকে আমাদের শুনে থাকেন তবে তারা ফেসবুকে আমাদের লাস্ট যে পোস্ট আপডেট করা হয়েছে আমার এবং মনিরের একটি সেলফি আমরা আপলোড করেছি একটু আগে, সো সেখানে কমেন্ট করে বা আমাদের পেজের ইনবক্সে আপনারা যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে পারেন। আমাদেরকে মেসেজ পাঠিয়েছে নির্মল আমাদেরকে মেসেজ পাঠিয়েছে যশোর থেকে, সে শুনছে আমাদের প্রোগ্রাম ভালো লাগছে, থ্যাংক ইউ নির্মল। এরপরে আমাদেরকে মেসেজ পাঠিয়েছে রত্না ধানমন্ডি থেকে, আমি ফেন্সিং করতে চাই কি করতে হবে, আচ্ছা আমার মনে হয় রত্না তার অ্যান্সারটি পেয়ে গিয়েছে। এরপরে আমাকে মেসেজ করেছে সোহাগ লিখেছে উত্তরা থেকে, তোমাদের প্রোগ্রাম শুনছি ভালো লাগছে, এই ধরনের স্পোর্টস নিয়ে প্রোগ্রাম করলে ভালো হয়। থ্যাংক ইউ সোহাগ আপনার মতামতের জন্য, আমরা আপনার মতামতটি অবশ্যই মাথায় রাখবো। এরপরে আরো অনেকে মেসেজ পাঠিয়েছে, আমরা মেসেজগুলো পড়বো, তবে আমরা আবারও ফিরে যাই মনিরের কাছে। সাইক্লিং নিয়ে কথা বলছিলাম, ক্রস কান্ট্রি রাইডের কথা। আচ্ছা তাহলে এই পর্যন্ত আমি যদি তোমাকে জানতে চাই, আমি জানি তুমি অনেক জায়গায় ঘুরেছো, তারপরে জানতে চাচ্ছি যে সাইক্লিং নিয়ে অলমোস্ট কতটুকু বা কয়টা ডিস্ট্রিক্ট তোমার কাভার করা হয়েছে? আচ্ছা, সব যারা সাইক্লিং ট্যুরিং করে তাদের অনেক ইচ্ছা থাকে যে সর্বপ্রথম হচ্ছে যে নিজের দেশটাকে পুরোটা ঘুরে দেখা, এরকম অনেক সাইক্লিস্ট যারা পুরা দেশ সাইক্লিং নিয়ে ঘুরেছে। তো আমার আসলে ইচ্ছা আছে, কিন্তু কথা হচ্ছে যে পড়াশোনা বা এত কিছু করার মাঝখানে এত লং একটা টাইম পাওয়া যায় না। তো এই জন্য আমি একটা চিন্তা করছিলাম যে আসলে যখন ব্রেক পাবো তখন কিছু কিছু জায়গায় যেয়ে তারপরে মানে এইভাবে কাভার করবো, একসাথে কাভার না করতে বলে আস্তে আস্তে কাভার করবো। আচ্ছা আচ্ছা। তো এই পর্যন্ত আসলে সাইক্লিং করা হয়েছে যে আমি যে একদম পাগলের মতো সাইক্লিং করি তাও না, অনেক কিছু করি, যখন সুযোগ পাই আসলে একটা সেমিস্টার গ্যাপ হয় তখন এটা করার চেষ্টা করি। আমি পর্যন্ত কক্সবাজার সাইকেল দিয়ে গেছি, ক্রস কান্ট্রি দিছি। কক্সবাজার কি একদম ঢাকা থেকে ডিরেক্ট কক্সবাজার? না, তাহলে চিটাগাং থেকে কক্সবাজার আমি পুরোটা দিচ্ছি, তারপর ওইখান থেকে আমি মেরিন ড্রাইভে সাইক্লিং করছি। আচ্ছা আচ্ছা। আর তারপরে হচ্ছে যে আমার লাইফে সবচেয়ে সাইক্লিং করার মজার মানে সবচেয়ে অ্যাডভেঞ্চার যেটা আছে, যেখানে অনেকে আছে আসলে পায়ে হেঁটে যেতে ভয় পায় বা ইচ্ছা করে না, সেটা হচ্ছে যে একটা সময় ফেসবুক আইডি ক্যাপসুল মাসুম ভাই আছে, ওনার পাগলামি আছে আমাদের পাগলামি মিলে আসলে আমরা 3 জন একটা রাইড দিয়েছিলাম, সেটা হচ্ছে যে বান্দরবন থেকে চালানো শুরু করে আমরা কেওক্রাডং পর্যন্ত যাবো। আচ্ছা আচ্ছা। তো আমাদের জানা মতে এর আগে খুব কম মানুষ গেছিল, আমরা যতটুকু জানছি তাদের মাধ্যমে যে অনেক কম মানুষ এবং অনেক কম একটা গ্রুপ গিয়েছিল, হয়তো ট্রাভেলার্স অফ বিডি বা ট্রেকিং অফ বাংলাদেশ এরকম একটা গ্রুপ গিয়েছিল। তো আসলে ইন্ডিভিজুয়ালি 2-3 জন মিলে এরকম খুব কম মানুষের আগে গেছে। তো আমাদের আসলে যাওয়াটা তো ফ্যাক্ট না, যারা যাবে তারা তো অবশ্যই যাবে। তো আসলে রাইড দিয়ে খুব মজা ছিল, কারণ ওইটা আসলে রিয়াল একটা মানে লাইফের মজা আমার এখন পর্যন্ত বলা যায়, কারণ ট্রেকিং করা মানে কিছু জায়গা আছে যেমন সবচেয়ে মজার বিষয় ছিল হচ্ছে যে যারা বান্দরবন গেছেন তারা জানেন যে বগা লেকটা উঠতে খুব কষ্ট হয়, যারা ট্রেকিং করে উঠে, যারা ট্রেকিং করে না রেগুলার তাদের জন্য আসলে এটা খুবই কষ্টদায়ক। আর আমাদের সবচেয়ে 3 জনের পেইন হয়েছিল ওই জায়গায় সাইকেল নিয়ে উঠা, কারণ ওইখানে সম্ভব না আসলে সাইকেল চালানো। সো সাইকেল যেহেতু আছে নিয়ে তো যেতে হবে, সো কাঁধে করে বা আলগিয়ে সাইকেল নিয়ে যাওয়াটা আসলে খুব পেইন ছিল। এবং 3 জনের সমানে আসলে 3 জনকে আমরা ইন্সপিরেশন করতেছিলাম যে না আমাদের পারতে হবে, কারণ কেওক্রাডং তখন অনেক দূরে ছিল বগালেকে আসা। তো আসলে ওখানে টিম ওয়ার্ক করে আমরা খুব মজা হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক কষ্ট করে উঠার পর যখন আমরা বগালেকটা দেখছি, ভিউ দেখার পর আসলে সব কষ্ট মাটি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, নাইস। তো মানে ছোটবেলা যেটা শুনেছি আসলে কিছু পেতে হলে বা অনেক কষ্ট করলে মানে একটা সুফল পাওয়া যায়, বা কষ্ট করলে কষ্ট মেলে, তো সেই টাইপের। তো মনির সাথে আমরা কথা বলছি, মনির আমাদের সাথে আছে আরো কিছুটা সময়। আমরা একটা ছোট্ট গান শুনে গানটির পর আবারও ফিরে আসবো এবং মনির সাথে কথা বলবো, এবং সেটা হবে লাস্ট টাইম। সো এখনো যদি আপনি কোনো মেসেজ পাঠিয়ে থাকেন এবং পাঠাতে চান, যদি কোনো কোশ্চেন থাকে মনিরের কাছে ফেন্সিং নিয়ে বা সাইক্লিং নিয়ে বা ট্রেকিং নিয়ে, সো যে কোনো কোশ্চেন আমাকে মেসেজ করে পাঠাতে পারেন। সিস্টেমটি বলে দিয়েছি, আরো একবার বলে দিচ্ছি। সিস্টেমটি হচ্ছে চলে আসুন আমাদের ওয়েব পেজে, যার অ্যাড্রেস হচ্ছে www.edoctorray.com, অথবা ফেসবুক ফ্যান পেজে জয়েন করতে পারেন www.facebook.com/edoctorradio। সো ওয়েট করছি আপনার মেসেজের জন্য, এবং শুনছি ও বন্ধু লাল গোলাপি এই গানটির পরে আবারও ফিরে আসবো আরজে আবিদ, এবং সাথে রয়েছে মনির হোসেন। রেডিও ইন বাংলাদেশ শুনছেন সব সময়।
ওয়েলকাম ব্যাক লিসেনার, শুনছেন ই ডক্টর রেডিও এবং সাথে আছি আর যে আবিদ। ঘড়িতে সময় 7:59 আর খুব বেশি সময় আমরা নেই। এবং আপনারা যারা তখন আমাদেরকে শুনছিলেন তারা জানেন আজকে আমাদের সঙ্গে রয়েছে মোহাম্মদ মনির হোসেন, যিনি আসলে অনেক গুণে গুণান্বিত বলা যায়। ফেন্সিং, সাইক্লিং, ট্রাভেলিং, ট্রেকিং অনেক কিছুই করেন একসাথে। তো মনিরকে শেষবারের মতো ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম ব্যাক ওয়ান্স সেকেন্ড মনির। থ্যাংক ইউ। আচ্ছা, মনিরের মেবি একটা ফ্রেন্ড লিখেছে, নিশান মনে হয় মনির লিখেছে, গুড গোয়িং মনির, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ নিশান। আচ্ছা, এছাড়াও আরো অনেকেই মেসেজ পাঠিয়েছেন, কিন্তু আমাদের সময় অলরেডি শেষ হয়ে গিয়েছে, আমরা আপাতত আর মেসেজ করতে পারছি না। অনেকে সং রিকোয়েস্ট করেছেন, সো যারা শেষ মুহূর্তে মেসেজ করেছেন তাদেরকে বলছি শেষ মুহূর্তে না করে আসলে আগে করার চেষ্টা করবেন। আর নেক্সট থার্সডেতে তো আমি আর জাবিদ আবার থাকবো, সো তখন আপনার পছন্দের গানগুলো প্লে করার চেষ্টা করব। আর মনিরের কাছে সেজনের মতো এসেছি, সো মনিরের কাছে আবারও জানতে চাচ্ছি, সাইক্লিং, ফেন্সিং, ট্রেকিং এছাড়া কি আর কিছু করা হয়? না, আপাতত আর কিছু করছি, পড়াশোনা করতেছি। আচ্ছা আচ্ছা, সেটা তো ডেফিনেটলি ফার্স্ট জব বলা যায়। আচ্ছা, নতুন কেউ যদি বাংলাদেশের সাইক্লিং নিয়ে আসলে অনেক কনফিউশন, আমি নিজেও যেহেতু একজন সাইক্লিস্ট, আমি এটা অনেক ফেস করি বা অনেক দেখি যে অনেকেই আসলে বুঝে না, যে আসলে মানে কোয়েশ্চেন করে যে সাইকেলগুলো এরকম কেন, সিট উঁচা কেন, সাইকেলের ক্যারিয়ার নাই কেন, বা সাইক্লিং শিখবো এখন কি করতে হবে। মানে তারা মনে করে যে আসলে এই সাইকেলগুলো অন্য গ্রহ থেকে আসছে, বা এই সাইকেলগুলো যারা চালায় তারা আসলে এলিয়েন। তো এই ধরনের অনেক কনফিউশন আছে। আবার অনেকে মানে সাইকেলের নর্মালি যদি হাওয়া চলে যায় বা একটু ওয়াশ করতে হয়, লুপ করতে হয়, তারা অনেক কি বলে চিন্তিত হয়ে যায়, আসলে কিভাবে কি করে বুঝে না, আসলে মানে দেখতে সাইকেলের মতো হইলেও আসলে সাইকেল না, এটা অনেকে মনে করে। তো এই রিলেটেড কোনো মেসেজ আছে মনে তোমার কাছে? মেসেজ হচ্ছে একটাই, যে আপনি যদি সাইক্লিং পছন্দ করে থাকেন, যে বর্তমানে ফেসবুকে খুব এটা ফেমাস, তো আপনি ফেসবুকে সার্চ দিলে নিজের, আমার মনে হয় না ঢাকা শহরের মধ্যে এমন কোনো জায়গা আছে যে ওই জায়গায় কোনো সাইক্লিং এর গ্রুপ এখন নাই। আর সবচেয়ে বড় হচ্ছে যে বিডি সাইক্লিস্ট তো আছে, আর মিরপুরের দিকে যারা আছেন তারা মিরপুর রাইডার্স, মিরপুর সাইক্লিস্ট, এরকম অনেকগুলো গ্রুপ আছে। তো আপনি যে কোনো একটা গ্রুপের সাথে আসলে জয়েন করলে আপনি আস্তে আস্তে সব জানতে পারবেন। আর এখান থেকে কথা প্রসঙ্গে আমরা বলে রাখছি যে আগামীকালকে কিন্তু মিরপুর রাইডার্স এর 3য় বর্ষপূর্তি। এই উপলক্ষে মিরপুর রাইডার্স খুব ছোট একটি প্রোগ্রাম আয়োজন করেছে, যেখানে প্রায় অলমোস্ট 100 সাইক্লিস্ট থাকবে। আসলে এটাকে ছোট মনে হয় বলা যায় না, এটাকে বড় এবং অনেক বড় প্রোগ্রামই বলা যায়। এবং সেখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, এবং এই প্রোগ্রামটির পুরো মিডিয়া পার্টনার হচ্ছে ই ডক্টর রেডিও। সো মিরপুর রাইডার্স সম্পর্কে আপনার কোনো কোয়েশ্চেন বা কোনো আপডেট জানতে চাইলে ই ডক্টর রেডিওর ফেসবুক ফ্যান পেজে চোখ রাখুন, যার অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/eDoctorRadio। এবং মিরপুর রাইডার্স এর 3য় বর্ষপূর্তি উপলক্ষে আমরা আয়োজন করেছি একটি ছোট কুইজ প্রতিযোগিতার। কুইজের প্রশ্ন এবং উত্তর সবকিছুই আপনারা দিতে পারবেন আমাদের ফেসবুক ফ্যান পেজে, এবং কুইজটি ওপেন হবে আজকে রাত 9টা থেকে, এবং এটির শেষ সময় হচ্ছে উত্তর দেওয়া রাত 12টা পর্যন্ত। সো আমাদের রেডিও ফ্যান পেজেই চোখ রাখুন। আর আজকে আমাদের সঙ্গে মনির ছিল, মনির সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। আমি জানি না মনির কেমন লেগেছে। অনেক ভালো লাগছে, ধন্যবাদ drradio.com কে এবং আবিদকে। এবং মনির, তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি জানি তুমি আসলে অনেক কাজ করো এবং অনেক ব্যস্ত থাকো, এবং আজকে মনে হয় মনিরের পরীক্ষা ছিল। হরতালের কারণে আসলে হরতালের অনেক অনেক অসুবিধা থাকলেও ছোট্ট 2-1টা অসুবিধা আছে, এবং এটা আমরা ফিল করি যারা স্টুডেন্ট। হরতালের কারণে মনির আসলে লাকিলি টাইমটা ম্যাচ করেছে, এবং মনির আমাদেরকে সময় দিতে পেরেছে। আমরা অবশ্যই মনিরের সঙ্গে বা মনিরের টিমের সঙ্গে এবং ফেন্সিং এর সঙ্গে আরো ইনভলভ হব, এবং ইন ফিউচার হয়তো আরো অনেক প্রোগ্রাম করবো, অনেক কথা বলবো। তো আজকে যারা কোনো কোয়েশ্চেন করতে পারেননি বা মিস করে ফেলেছেন, তারা এই ডক্টর রেডিওর সঙ্গেই থাকুন। অন্য কোনো একদিন, অন্য কোনো এক সময় আবারও আমরা কথা বলবো ফেন্সিং এ। তো মনির, অনেক ধন্যবাদ। যাবার আগে কাউকে কোনো কিছু বলার আছে, কোনো মেসেজ ফ্রেন্ডদেরকে, ফ্যামিলি বা অন্য কিছু? সবার জন্য আসলে একটা মেসেজ, যে সবাই ভালো থাকবে, উপরওয়ালা যেন সবাইকে আসলে ভালো রাখেন, এটাই। সবাই আর আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার স্বপ্নে পৌঁছতে পারি, বা ফেন্সিং এ আসলে যে স্বপ্ন আছে এগুলা আলটিমেটলি যেতে পারি আসলে। অবশ্যই অবশ্যই, অল দ্য বেস্ট মনির। মনিরের জন্য অনেক শুভকামনা, এবং বাংলাদেশের এর সাথে মনিরের ফেন্সিং নিয়েও অনেক শুভকামনা রইল। মনিরকে অনেক ধন্যবাদ। এবং এরই সাথে সাথে আজকে আমার প্রোগ্রাম শেষ হয়ে গেল। ঘড়িতে অলরেডি সময় আমাকে বাই বাই বলে দিয়েছে, তো আমিও আপনাদেরকে বাই বাই বলছি। যে যেখানে আছেন সুস্থ থাকুন, ই ডক্টর রেডিওর সঙ্গেই থাকুন। কথা হবে আবার নেক্সট থার্সডে ঠিক সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং ই ডক্টর রেডিওর সঙ্গেই থাকুন। তো আজকের মতো টাটা, বাই বাই। The first health radio in the first health radio in Bangladesh. শুনছেন সব সময়।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन শুনছেন ই ডক্টর রেডিও এবং ঘড়িতে সময় 7:42 আর আপনারা অলরেডি জেনে গিয়েছেন আর যারা জানেন না তারা যারা এইমাত্র আমার সঙ্গে জয়েন করলেন তাদেরকে আরো একবার বলে দিচ্ছি আমার সঙ্গে আজকে রয়েছে মোহাম্মদ মনির হোসেন বাংলাদেশ ন্যাশনাল ফেন্সিং টিমের একজন প্লেয়ার। হ্যালো মনির, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। ওকে, মনির আমার সঙ্গে আছে। সো মনিরের কাছে আমরা আবার ফিরে যাই, আমরা কথা বলছিলাম ফেন্সিং নিয়ে। তো এবার মনিরের কাছে আমরা সাইক্লিং সম্পর্কে জানতে চাইবো, মনিরের সাইক্লিং সম্পর্কে। আচ্ছা, আমার কাছে সাইক্লিং শুরু হয় হচ্ছে প্রায় আরো 1.5 বছর আগে। আচ্ছা, যদিও বিডি সাইক্লিস্ট অনেক আগে বাংলাদেশের সাইকেল প্রমোট করার জন্য কাজ শুরু করে। আচ্ছা আচ্ছা। তো আসলে আসা হয়নি, কারণ হচ্ছে বিডি সাইক্লিস্টের বেশি ফেমাসিটি আসছিল ফেসবুক থেকে, বাট আমি ফেসবুকে তখন ছিলাম না। তো আমি যখন ফেসবুকে আসি তখন আমি দেখতেছি বা আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, মানে বিশেষ করে আবিদ তখন সাইকেল চালাতে আমি দেখছি, আমি আবিদকে সাইকেল চালাতে দেখি। তো আমার তখন ইন্টারেস্ট আগলো যে আসলে সবাই কি পরে এত সুন্দর সুন্দর সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে আমি একটা সাইকেল কিনবো, আমি ইন্টারেস্ট থেকে আসলে সাইকেল চালানো শুরু হয়। আচ্ছা, মনির প্রথম সাইকেল কি ছিল? প্রিন্স ডাকোটা। আচ্ছা আচ্ছা। সবাই প্রথম সাইকেলটা অনেক আসলে মানে কি বলবো আমি অনেক প্রিয় থাকে, যেমন আমি আসলে মানে সাইক্লিং অনেক আগে শিখলেও আমার কখনো মানে ওইভাবে সাইক্লিং করা হয়ে ওঠেনি। আমি সাইক্লিং শুরু করি প্রায় 2 বছর আগে এবং ওটাই আমার ফার্স্ট সাইকেল ছিল। তো এই জন্য আমার যখন আমি ফার্স্ট সাইকেলটা পেলাম মানে আমার এক্সাইটমেন্টটাই অন্যরকম ছিল, আনন্দটা অন্যরকম ছিল। তো এই জন্য বললাম যে আসলে ফার্স্ট সাইকেল বা ফার্স্ট সাইক্লিংটা একটু অন্যরকম এবং অনেক স্মৃতিবহুল হয়। তো হ্যাঁ, এরপরে মনে তারপর আস্তে আস্তে আমি বাইক ফ্রাইডে হয়, বাইক ফ্রাইডে জয়েন করি। তো আস্তে আস্তে ওইখান থেকে সাইক্লিং সম্পর্কে শুরু হয়। আচ্ছা, তুমি সাইকেল নিয়ে অনেক লং ট্যুর দিয়েছো, লাইক ক্রস কান্ট্রি রাইড, তো এগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এটা আসলে আমার শুরু হয়েছে, আসলে সবকিছু শুরু হয়েছিল ফেসবুক থেকে, কারণ যারা এই সাইক্লিং করে বা সাইক্লিং এর সাথে যুক্ত তারা কিন্তু আসলে জানে, মানে কিছু কিছু মানুষ আছে যাদেরকে পরিচিত। তো আসলে ফেসবুকের মাধ্যমে সাইকেল চালানোর মাধ্যমে পরিচিত হই তাদের সাথে। তো আস্তে আস্তে আসলে সাইকেল টুরিং সম্পর্কে জানি এবং আমি অনেক মানে আমার যেটা মানে অভ্যাস, যে কোনো কিছুটা জানলে সেটা গুগল করে জানার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। গুগল করার কারণে আমি প্রচুর লিঙ্ক পাই, ওখান থেকে জানি যে আসলে সাইকেল টুরিং কি করে বা সাইকেল টুরিং কিভাবে করতে হয়। তো তারপরে হচ্ছে যে এইভাবে আসলে আমি ফেসবুকে কিছু আইডির সাথে মানে কিছু মানুষের সাথে পরিচিত হই, তারা আসলে অনেক বড় বড় ট্যুর দিয়ে থাকে সাইকেল দিয়ে। তো এইভাবে আমি আসলে গত বছরের মাঝের দিকে একটা ক্রস কান্ট্রি বলে, যেটাকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাইকেল দিয়ে যাওয়া। তো আসলে আমরা শুরু করছিলাম হচ্ছে মুজিবনগর, ওইখান থেকে ওই বর্ডার থেকে শুরু করে আমরা কুমিল্লার হরিপুর বর্ডার পর্যন্ত রাইড দিয়েছিলাম। এটা কতক্ষণ সময় লেগেছিল, কত ঘন্টা বা কত? আমাদের টোটাল রাইড ছিল অ্যাপ্রক্সিমেটলি 370 কিলোমিটার, আর আমরা প্রায় 3 দিন সময় নিয়েছিলাম আসলে। যদিও গরম টাইম ছিল, অনেক কষ্ট করতে হয়েছিল আসলে, তবে অনেক মজা ছিল। এই রাইডের বা ক্রস কান্ট্রি রাইডের কোনো স্মৃতিবহুল ঘটনা আছে কি? মজার কোনো ঘটনা? বা মজার ঘটনা হচ্ছে যে আমরা যখন শেষ করব মানে আমাদের রাইড, তো আসলে প্রচুর গরম ছিল, যার কারণে আমরা প্রথম দিকে সকালে চালাতে পারছিলাম না। আমাদের রাইডটা প্রথম দিন কিছু অল্প চালানোর পরে আমাদের শুরু করতেছিল রাত্রে। আচ্ছা আচ্ছা। তো আমরা যখন আসলে প্রথম দিন কুমারখালী থেকে পাংশা হয়ে যাব ফরিদপুরে, তো তখন আমাদেরকে পুলিশ একটা জায়গায় আটকাইছিল যে আপনারা 3-4 জন করে যাচ্ছেন সাইকেল নিয়ে, ব্যাগ এত কেন এগুলা। তো তখন আসলে ওইখানে একটা প্যারা দিচ্ছিল পুলিশ অনেক, যে আমাদের যাইতে দিবে না। তখন প্রায় রাত 4টা বাজে, সামনে রাস্তা খারাপ, অনেক ভয় লেগেছিল। হ্যাঁ, তবে আসলে ওই সময়টা জ্যোৎস্না ছিল, লাস্ট 2টা দিন আছে ভরা পূর্ণিমা ছিল। আর সবচেয়ে মজার, রাইডের শেষের দিকে যখন আমরা হচ্ছে কুমিল্লায় যাই, তো আমরা পৌঁছাইছি হচ্ছে প্রায় তখন সন্ধ্যা 8টা বেজে যায়। তো আমাদের এখন বর্ডার যাইতে হবে, কারণ আমাদের এটা শেষ, সবারই তাড়া ছিল, সবারই কাজ ছিল যে আজকে রাইড শেষ করে কালকের মধ্যে ঢাকায় ফিরতে হবে। তো ওইখানে আসলে আমাদের জিপিএস বলতেছিল যে কুমিল্লার ক্যান্টনমেন্ট ওখান থেকে হরিপুর হবে 6 থেকে 7 কিলোমিটার। আচ্ছা। তো আমরা আসলে ভয় পাচ্ছিলাম যে এরকম একটা ভিতরে এরিয়াতে মানুষকে জিজ্ঞেস করে করে যাওয়াটা একটা ভয়ভীতি কাজ করতেছিল। তো আর মিন টাইমে জিপিএস আমাদের ভালো কাজ করতেছিল না। তো আসলে আমরা 8টা থেকে 11:30 পর্যন্ত, প্রায় 11:30 পর্যন্ত আমরা আসলে 6 কিলোমিটার রাস্তা ঘুরতেছিলাম। আচ্ছা আচ্ছা। মানে একবার ডানে যাই বামে যাই, তো রাস্তা খুঁজে পাই না, আসলে বর্ডার খুঁজে পাই না।
তো একদম বর্ডারের কাছে যে হরিপুর বর্ডারের কাছে যে বর্ডার মানে বিজিবির যে একটা ঘাঁটি আছে ওই পর্যন্ত আমরা গিয়েছিলাম। তো ওইখানে যেতে আমাদের প্রায় রাত 12টা 12:30 বেজে গেছিল। আচ্ছা আচ্ছা। তারপর আমরা আসলে তখন সবাই অনেক মজা পেয়েছিলাম, পরে কথা চিন্তা করে আসলে 6 কিলোমিটার রাস্তা আমাদের খুঁজে বের করতে প্রায় 3 ঘন্টার বেশি সময় লেগে গেছিল, ল্যাক অফ ইনফরমেশন। হ্যাঁ, ইনফরমেশনের কারণে। আচ্ছা, আমার কাছে মেসেজ পাঠিয়েছে সাদিয়া মিরপুর থেকে। BH লিসেনিং টু ইউ, নাইস প্লেলিস্ট। থ্যাংক ইউ সাদিয়া আমার প্রোগ্রাম শোনার জন্য। আমি যতদূর জানি সাদিয়া অনেক বিজি থাকে, সো এরকম বিজি মানুষ প্রোগ্রাম শুনলে ভালোই লাগে আসলে। এরপরে মেসেজ পাঠিয়েছে মেহেদি জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ ফেন্সিং, ফুটওয়ার্ক অর টাইমিং? ওকে, ইম্পর্টেন্ট পার্ট আসলে আপনার কাছে যারা ফেন্সিং খেলে তাদের কাছে দুইটাই, কারণ আসলে এখানে ইন্টেলেকচুয়াল গেমের মধ্যে আসলে এটা পড়ে। যেমন বক্সিং খুব ফাস্ট, সো ফেন্সিং অনেক ফাস্ট একটা গেম। আচ্ছা, সো যেহেতু ফেন্সিং এ আপনার হচ্ছে ফুট এবং হ্যান্ড দুটো একসাথে চালাতে হয়, তো আমরা বেসিক্যালি আসলে ফেন্সিং যারা শুরু করে প্রথমে তাদেরকে ফুটওয়ার্কের উপরে বেশি প্রেসার দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তারপরে এখানে ব্লেড ওয়ার্ক থাকে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে একটা ফুটওয়ার্ক জানতে হবে, যেটা বেসিক। তারপর আপনি আস্তে আস্তে ব্লেড ওয়ার্ক শিখবেন, এবং ফাইনালি হচ্ছে যে আপনি একজন ভালো ফেন্সার হতে হলে অবশ্যই আপনাকে ফুটওয়ার্কে ভালো হতে হবে। আচ্ছা আচ্ছা। সো আমার মনে হয় মেহেদি তার উত্তরটা পেয়ে গিয়েছে। থ্যাঙ্কস মেহেদি ফর ইউর কোয়েশ্চেন। এরপরে আমাকে নীলিমা প্রশ্ন করেছে যে বাংলাদেশে মেয়েদের ফেন্সিং করার কি কোনো ব্যবস্থা আছে, বা মেয়েরা কি ফেন্সিং করে? হ্যাঁ, অবশ্যই। ঢাকা কমার্স কলেজের একটা হিউজ টিম আছে যেখানে মেয়েরা ফেন্সিং করে, এবং লোকালি অনেক স্কুল এবং কলেজ এবং ইউনিভার্সিটির অনেক মেয়েরা আছে ফেন্সিং করতেছে। আর ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি বলি তাহলে আসলে ফেন্সিং মেয়েদের জন্য সবচেয়ে বেশি সুইটেবল, কারণ হচ্ছে বাংলাদেশ বা মুসলিম কান্ট্রি গুলাতে অনেকে স্পোর্টস করতে চায় না, কারণ হচ্ছে দুইটা কারণ। একটা হচ্ছে সেফটির কারণে, আর একটা হচ্ছে আসলে পোশাক আশাকের কারণে। আচ্ছা আচ্ছা। তো যারা যেই ফ্যামিলি গুলা চিন্তা করে যে আসলে আমি স্পোর্টস করতে পাঠাবো আমার মেয়েকে, হয়তো তাকে শর্টস পরতে হবে, টি শার্ট পরতে হবে, বাট আমাদের ফেন্সিং এর গেমের পোশাকটা পুরাটাই হচ্ছে যে বডি ঢাকা থাকে। এবং একটা রিসার্চে দেখা গেছে যে আপনার যদি fencing.net একটা ওয়েবসাইট আছে, ওখানে দেখবেন যে একটা রিসার্চ দেখা গেছে যে ফেন্সিং গেমটা ব্যাডমিন্টন থেকে অনেক সেফটি। যদিও তলোয়ার দিয়ে খেলা হয় বলা হয়, বাট আসলে এটা একটা রিসার্চ করে দেখা গেছে যে এই গেমটা ব্যাডমিন্টন থেকে অনেক সেফটি একটা গেম। আচ্ছা আচ্ছা। তো আসলে বোথ সাইড থেকে আসলে মেয়েদের জন্য আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মেয়েদের জন্য অনেক সুযোগ আছে আমার মতে। কারণ হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছে, আন্ডার 23 এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান এন্ড জুনিয়র ক্যাডেট চ্যাম্পিয়নশিপও খেলতে গেছে। বাট আনফরচুনেটলি ওইভাবে কোনো ভালো মেয়ে ফেন্সার না থাকার কারণে আমরা মেয়েদের পাঠাতে পারিনি। আচ্ছা, শুধু এখানে বয়েজ টিম বা বয়েজরাই গেছে। আচ্ছা আচ্ছা। তো মেয়ে কোনো কেউ যদি শুধু মেয়ে না, যদি কোনো ছেলে বা কেউ যদি ফেন্সিং সাথে ইন্টারেস্টেড হয় বা ফেন্সিং সম্পর্কে জানতে চায় বা পার্টিসিপেট করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? আমাদের ফেসবুকে ফ্যান পেজ আছে www.facebook.com/bangladeshfencing association, এখানে আপনি নক করতে পারেন, অথবা মিরপুর ইনডোর স্টেডিয়ামে আমাদের ট্রেনিং হয় রেগুলার, শুক্রবার এবং সোমবার বন্ধ থাকে। এছাড়া বাকি 5 দিন সকালে 7টা থেকে 9টা এবং বিকালে 3টা থেকে 5টা পর্যন্ত প্র্যাকটিস হয়। আপনি ওই সময় এসে দেখা করে হয়তো জয়েন করতে পারেন। আচ্ছা, আর কথা বলছিলাম মনিরের সাইক্লিং নিয়ে। সো ফেন্সিং সম্পর্কে বা সাইক্লিং সম্পর্কে বা ট্রেকিং সম্পর্কে বা ট্রাভেলিং সম্পর্কে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তবে আপনারা সেগুলো আমাকে মেসেজ করতে পারেন ইডক্টর রেডিওর ওয়েবসাইটে এসে মেসেজ প্যানেলে মেসেজ পাঠিয়ে দিলেও হবে, অথবা যদি কেউ ফেসবুক থেকে আমাদের শুনে থাকেন তবে তারা ফেসবুকে আমাদের লাস্ট যে পোস্ট আপডেট করা হয়েছে আমার এবং মনিরের একটি সেলফি আমরা আপলোড করেছি একটু আগে, সো সেখানে কমেন্ট করে বা আমাদের পেজের ইনবক্সে আপনারা যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে পারেন। আমাদেরকে মেসেজ পাঠিয়েছে নির্মল আমাদেরকে মেসেজ পাঠিয়েছে যশোর থেকে, এসে শুনছে আমাদের প্রোগ্রাম ভালো লাগছে, থ্যাংক ইউ নির্মল। এরপরে আমাদেরকে মেসেজ পাঠিয়েছে রত্না ধানমন্ডি থেকে, আমি ফেন্সিং করতে চাই, কি করতে হবে? আচ্ছা, আমার মনে হয় রত্না তার অ্যান্সারটি পেয়ে গিয়েছে। এরপরে আমাকে মেসেজ করেছে সোহাগ লিখেছে উত্তরা থেকে, তোমাদের প্রোগ্রাম শুনছি, ভালো লাগছে, এই ধরনের স্পোর্টস নিয়ে প্রোগ্রাম করলে ভালো হয়। থ্যাংক ইউ সোহাগ আপনার মতামতের জন্য, আমরা আপনার মতামতটি অবশ্যই মাথায় রাখবো। এরপরে আরো অনেকে মেসেজ পাঠিয়েছে, আমরা মেসেজগুলো পড়বো, তবে আমরা আবারও ফিরে যাই মনিরের কাছে। সাইক্লিং নিয়ে কথা বলছিলাম, ক্রস কান্ট্রি রাইডের কথা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমি যদি তোমাকে জানতে চাই, আমি জানি তুমি অনেক জায়গায় ঘুরেছো, তারপরে জানতে চাচ্ছি যে সাইক্লিং নিয়ে অলমোস্ট কতটুকু বা কয়টা ডিস্ট্রিক্ট তোমার কাভার করা হয়েছে? আচ্ছা, সব যারা সাইক্লিং ট্যুরিং করে তাদের অনেক ইচ্ছা থাকে যে সর্বপ্রথম হচ্ছে যে নিজের দেশটাকে পুরোটা ঘুরে দেওয়া। এরকম অনেক সাইক্লিস্ট যারা
পুরা দেশ সাইক্লিং নিয়ে ঘুরেছে। তো আমার আসলে ইচ্ছা আছে, কিন্তু কথা হচ্ছে যে পড়াশোনা বা এত কিছু করার মাঝখানে এত লং একটা টাইম পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। তো এই জন্য আমি একটা চিন্তা করছিলাম যে আসলে যখন ব্রেক পাবো তখন কিছু কিছু জায়গায় যেয়ে তারপরে মানে এইভাবে কাভার করবো। একসাথে কাভার না করতে বলে আস্তে আস্তে কাভার করবো। আচ্ছা আচ্ছা। তো এই পর্যন্ত আসলে সাইক্লিং করা হয়েছে যে আমি যে একদম পাগলের মতো সাইক্লিং করি তাও না, অনেক কিছু করি। যখন সুযোগ পাই আসলে সেমিস্টার গ্যাপ হয় তখন এটা করার চেষ্টা করি। আমি পর্যন্ত কক্সবাজার সাইকেল দিয়ে গেছি, ক্রস কান্ট্রি দিচ্ছি। কক্সবাজার কি একদম ঢাকা থেকে ডিরেক্ট কক্সবাজার? না, তাহলে চিটাগাং থেকে কক্সবাজার আমি পুরোটা দিচ্ছি। তারপর ওইখান থেকে আমি মেরিন ড্রাইভে সাইক্লিং করছি। আচ্ছা আচ্ছা। আর তারপরে হচ্ছে যে আমার লাইফে সবচেয়ে সাইক্লিং করার মজার মানে সবচেয়ে অ্যাডভেঞ্চার যেটা আছে, যেখানে অনেকে আছে আসলে পায়ে হেঁটে যেতে ভয় পায় বা ইচ্ছা করে না, সেটা হচ্ছে যে একটা সময় ফেসবুক আইডি ক্যাপসুল মাসুম ভাই আছে। তো ওনার পাগলামি আসলে আমাদের পাগলামি মিলে আসলে আমরা 3 জন একটা রাইড দিয়েছিলাম। সেটা হচ্ছে যে বান্দরবন থেকে চালানো শুরু করে আমরা কেকুরাডং পর্যন্ত যাবো। আচ্ছা আচ্ছা। তো আমাদের জানার মতে এর আগে খুব কম মানুষ গেছিল। আচ্ছা। আমরা যতটুকু জানছি তাদের মাধ্যমে যে অনেক কম মানুষ এবং অনেক কম একটা গ্রুপ গিয়েছিল, হয়তো ট্রাভেলার্স অফ বিডি বা ট্রেকিং অফ বাংলাদেশ এরকম একটা গ্রুপ গিয়েছিল। তো আসলে ইন্ডিভিজুয়ালি 2-3 জন মিলে এরকম খুব কম মানুষের আগে গেছে। তো আমাদের আসলে যাওয়াটা তো ফ্যাক্ট না, যারা যাবে তারা তো অবশ্যই যাবে। তো আসলে রাইড দিয়ে খুব মজা ছিল, কারণ ওইটা আসলে রিয়াল একটা মানে লাইফের মজা আমার এখন পর্যন্ত বলা যায়। কারণ ট্রেকিং করা মানে কিছু জায়গা আছে, যেমন সবচেয়ে মজার বিষয় ছিল হচ্ছে যে যারা বান্দরবন গেছেন তারা জানেন যে বগা লেকটা উঠতে খুব কষ্ট হয়। যারা ট্রেকিং করে উঠে, যারা ট্রেকিং করে না রেগুলার, তাদের জন্য আসলে এটা খুবই কষ্টদায়ক। আর আমাদের সবচেয়ে 3 জনের পেইন হয়েছিল ওই জায়গাতে সাইকেল নিয়ে উঠা, কারণ ওইখানে সম্ভব না আসলে সাইকেল চালানো। তো সাইকেল যেহেতু আছে নিয়ে তো যেতে হবে, তো কাঁধে করে বা আলগিয়ে সাইকেল নিয়ে যাওয়াটা আসলে খুব পেইন ছিল। এবং 3 জনের সমানে আসলে 3 জনকে আমরা ইন্সপিরেশন করতেছিলাম যে না আমাদের পারতে হবে, কারণ কেকুরাডং তখন অনেক দূরে ছিল বগালেগে আসা। তো আসলে ওখানে টিম ওয়ার্ক করে আমরা খুব মজা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক কষ্ট করে উঠার পর যখন আমরা বগালেকটা দেখছি, ভিউ দেখার পর আসলে সব কষ্ট মাটি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, নাইস। তো মানে ছোটবেলা যেটা শুনেছি আসলে কিছু পেতে হলে বা অনেক কষ্ট করলে মানে একটা সুফল পাওয়া যায়, বা কষ্ট করলে কষ্ট মেলে, তো সেই টাইপের। তো মনির সাথে আমরা কথা বলছি, মনির আমাদের সাথে আছে আরো কিছুটা সময়। আমরা একটা ছোট্ট গান শুনে গানটির পর আবারও ফিরে আসবো এবং মনির সাথে কথা বলবো, এবং সেটা হবে লাস্ট টাইম। সো এখনো যদি আপনি কোনো মেসেজ পাঠিয়ে থাকেন এবং পাঠাতে চান, যদি কোনো কোশ্চেন থাকে মনিরের কাছে ফেন্সিং নিয়ে বা সাইক্লিং নিয়ে বা ট্রেকিং নিয়ে, সো যে কোনো কোশ্চেন আমাকে মেসেজ করে পাঠাতে পারেন। সিস্টেমটি বলে দিয়েছি, আরো একবার বলে দিচ্ছি। সিস্টেমটি হচ্ছে চলে আসুন আমাদের ইডক্টর রেডিওর ওয়েব পেজে, যার অ্যাড্রেস হচ্ছে www.edoctorradio.com, অথবা ফেসবুক ফ্যান পেজে জয়েন করতে পারেন www.facebook.com/edoctorradio। সো ওয়েট করছি আপনার মেসেজের জন্য, এবং শুনছি ও বন্ধু লাল গোলাপি এই গানটির পরে আবারও ফিরে আসবো আর জাবিদ, এবং সাথে রয়েছে মনির হোসেন। রেডিও ইন বাংলাদেশ শুনছেন সব সময়। ওয়েলকাম ব্যাক লিসেনার, শুনছেন ইডক্টর রেডিও এবং সাথে আছি আর যে আবিদ। ঘড়িতে সময় 7:59, আর খুব বেশি সময় আমরা নেই। এবং আপনারা যারা তখন আমাদেরকে শুনছিলেন তারা জানেন আজকে আমাদের সঙ্গে রয়েছে মোহাম্মদ মনির হোসেন, যিনি আসলে অনেক গুণে গুণান্বিত বলা যায়। ফেন্সিং, সাইক্লিং, ট্রাভেলিং, ট্রেকিং অনেক কিছুই করেন একসাথে। তো মনিরকে শেষবারের মতো ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম ব্যাক ওয়ান্স সেকেন্ড মনির। থ্যাংক ইউ। আচ্ছা, মনিরের মেবি একটা ফ্রেন্ড লিখেছে, নিশান মনে হয় মনির লিখেছে, গুড গোয়িং মনির, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ নিশান। আচ্ছা, এছাড়াও আরো অনেকেই মেসেজ পাঠিয়েছেন, কিন্তু আমাদের সময় অলরেডি শেষ হয়ে গিয়েছে, আমরা আপাতত আর মেসেজ করতে পারছি না। অনেকে সং রিকোয়েস্ট করেছেন, সো যারা শেষ মুহূর্তে মেসেজ করেছেন তাদেরকে বলছি শেষ মুহূর্তে না করে আসলে আগে করার চেষ্টা করবেন। আর নেক্সট থার্সডেতে তো আমি আর জাবিদ আবার থাকবো, সো তখন আপনার পছন্দের গানগুলো প্লে করার চেষ্টা করব। আর মনিরের কাছে সেজন্য এসেছি, সো মনিরের কাছে আবারও জানতে চাচ্ছি, সাইক্লিং, ফেন্সিং, ট্রেকিং এছাড়া কি আর কিছু করা হয়? না, আপাতত কিছু করছি, পড়াশোনা করতেছি। আচ্ছা আচ্ছা, সেটা তো ডেফিনেটলি ফার্স্ট জব বলা যায়। আচ্ছা, নতুন কেউ যদি বাংলাদেশের সাইক্লিং নিয়ে আসলে অনেক কনফিউশন, আমি নিজেও যেহেতু একজন সাইক্লিস্ট, আমি এটা অনেক ফেস করি বা অনেক দেখি যে অনেকেই আসলে বুঝে না, যে আসলে মানে কোয়েশ্চেন করে যে সাইকেল এরকম কেন, সিট উঁচা কেন, সাইকেলের ক্যারিয়ার নাই কেন, বা সাইক্লিং শিখবো এখন কি করতে হবে। মানে তারা মনে করে যে আসলে এই সাইকেলগুলো অন্য গ্রহ থেকে আসছে, বা এই সাইকেলগুলো যারা চালায় তারা আসলে এলিয়েন। তো এই ধরনের অনেক কনফিউশন আছে। আবার অনেকে মানে সাইকেলের নর্মালি যদি হাওয়া চলে যায় বা একটু ওয়াশ করতে হয়, লুপ করতে হয়, তারা অনেক
কি বলে চিন্তিত হয়ে যায়, আসলে কিভাবে কি করে বুঝে না, আসলে মানে দেখতে সাইকেলের মতো হইলেও আসলে সাইকেল না, এটা অনেকে মনে করে। তো এই রিলেটেড কোনো মেসেজ আছে মনে তোমার কাছে? মেসেজ হচ্ছে একটাই, যে আপনি যদি সাইক্লিং পছন্দ করে থাকেন, যে বর্তমানে ফেসবুকে খুব এটা ফেমাস, তো আপনি ফেসবুকে সার্চ দিলে নিজের, আমার মনে হয় না ঢাকা শহরের মধ্যে এমন কোনো জায়গা আছে যে ওই জায়গায় কোনো সাইক্লিং এর গ্রুপ এখন নাই। আর সবচেয়ে বড় হচ্ছে যে বিডি সাইক্লিস্ট তো আছে, আর মিরপুরের দিকে যারা আছেন তারা মিরপুর রাইডার্স, মিরপুর সাইক্লিস্ট, এরকম অনেকগুলো গ্রুপ আছে। তো আপনি যে কোনো একটা গ্রুপের সাথে আসলে জয়েন করলে আপনি আস্তে আস্তে সব জানতে পারবেন। আর এখান থেকে কথা প্রসঙ্গে আমরা বলে রাখছি যে আগামীকালকে কিন্তু মিরপুর রাইডার্স এর 3য় বর্ষপূর্তি, এই উপলক্ষে মিরপুর রাইডার্স খুব ছোট একটি প্রোগ্রাম আয়োজন করেছে, যেখানে প্রায় অলমোস্ট 100 সাইক্লিস্ট থাকবে। আসলে এটাকে ছোট মনে হয় বলা যায় না, এটাকে বড় এবং অনেক বড় প্রোগ্রামই বলা যায়, এবং সেখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, এবং এই প্রোগ্রামটির পুরো মিডিয়া পার্টনার হচ্ছে ডক্টর রেডিও। সো মিরপুর রাইডার্স সম্পর্কে আপনার কোনো কোয়েশ্চেন বা কোনো আপডেট জানতে চাইলে এই ডক্টর রেডিওর ফেসবুক ফ্যান পেজে চোখ রাখুন, যার অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/eDoctorRadio। এবং মিরপুর রাইডার্স এর 3য় বর্ষপূর্তি উপলক্ষে আমরা আয়োজন করেছি একটি ছোট কুইজ প্রতিযোগিতার। কুইজের প্রশ্ন এবং উত্তর সবকিছুই আপনারা দিতে পারবেন আমাদের ফেসবুক ফ্যান পেজে, এবং কুইজটি ওপেন হবে আজকে রাত 9টা থেকে, এবং এটির শেষ সময় হচ্ছে উত্তর দেওয়া রাত 12টা পর্যন্ত। সো আমাদের রেডিও ফ্যান পেজেই চোখ রাখুন। আর আজকে আমাদের সঙ্গে মনির ছিল, মনির সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে, আমি জানি না মনির কেমন লেগেছে। অনেক ভালো লাগছে, ধন্যবাদ drradio.com কে এবং আবিদকে। এবং মনির তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি জানি তুমি আসলে অনেক কাজ করো এবং অনেক ব্যস্ত থাকো, এবং আজকে মনে হয় মনির পরীক্ষা ছিল। হরতালের কারণে আসলে হরতালের অনেক অনেক অসুবিধা থাকলেও ছোট্ট 2-1টা অসুবিধা আছে, এবং এটা আমরা ফিল করি যারা স্টুডেন্ট। হরতালের কারণে মনির আসলে লাকিলি টাইমটা ম্যাচ করেছে, এবং মনির আমাদেরকে সময় দিতে পেরেছে। আমরা অবশ্যই মনিরের সঙ্গে বা মনিরের টিমের সঙ্গে এবং ফেন্সিং এর সঙ্গে আরো ইনভলভ হব, এবং ইন ফিউচার হয়তো আরো অনেক প্রোগ্রাম করবো, অনেক কথা বলবো। তো আজকে যারা কোনো কোয়েশ্চেন করতে পারেননি বা মিস করে ফেলেছেন তারা এই ডক্টর রেডিওর সঙ্গেই থাকুন, অন্য কোনো একদিন অন্য কোনো এক সময় আবারও আমরা কথা বলবো ফেন্সিং এ। তো মনির অনেক ধন্যবাদ। যাবার আগে কাউকে কোনো কিছু বলার আছে, কোনো মেসেজ ফ্রেন্ডদেরকে, ফ্যামিলি বা অন্য কিছু? সবার জন্য আসলে একটা মেসেজ, যে সবাই ভালো থাকবে, উপরওয়ালা যেন সবাইকে আসলে ভালো রাখেন, এটাই। সবাই আর আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার স্বপ্নে পৌঁছতে পারি, বা ফেন্সিং এ আসলে যে স্বপ্ন আছে এগুলা আলটিমেটলি যেতে পারি আসলে। অবশ্যই অবশ্যই অল দ্য বেস্ট মনিরের জন্য অনেক শুভকামনা, এবং বাংলাদেশের এর সাথে মনিরের ফেন্সিং নিয়েও অনেক শুভকামনা রইল। মনিরকে অনেক ধন্যবাদ। এবং এরই সাথে সাথে আজকে আমার প্রোগ্রাম শেষ হয়ে গেল, ঘড়িতে অলরেডি সময় আমাকে বাই বাই বলে দিয়েছে। তো আমিও আপনাদেরকে বাই বাই বলছি, যে যেখানে আছেন সুস্থ থাকুন, এই ডক্টর রেডিওর সঙ্গেই থাকুন। কথা হবে আবার নেক্সট থার্সডে ঠিক সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং এই ডক্টর রেডিওর সঙ্গেই থাকুন। তো আজকের মতো টাটা, বাই বাই। The first health radio in the first health radio in Bangladesh. শুনছেন সব সময়। ওয়েলকাম ব্যাক অনস अगेन। শুনছেন ই ডক্টর রেডিও, এবং ঘড়িতে সময় 7:42। আর আপনারা অলরেডি জেনে গিয়েছেন, আর যারা জানেন না, তারা যারা এইমাত্র আমার সঙ্গে জয়েন করলেন তাদেরকে আরো একবার বলে দিচ্ছি, আমার সঙ্গে আজকে রয়েছে মোহাম্মদ মনির হোসেন, বাংলাদেশ ন্যাশনাল ফেন্সিং টিমের একজন প্লেয়ার। হ্যালো মনির, ওয়েলকাম ব্যাক অনস अगेन। ওকে, মনির আমার সঙ্গে আছে। সো মনিরের কাছে আমরা আবার ফিরে যাই, আমরা কথা বলছিলাম ফেন্সিং নিয়ে। তো এবার মনিরের কাছে আমরা সাইক্লিং সম্পর্কে জানতে চাইবো, মনিরের সাইক্লিং সম্পর্কে। আচ্ছা, আমার কাছে সাইক্লিং শুরু হয় হচ্ছে প্রায় আরো 1.5 বছর আগে। আচ্ছা, যদিও বিডি সাইক্লিস্ট অনেক আগে বাংলাদেশের সাইকেল প্রমোট করার জন্য কাজ শুরু করে। আচ্ছা আচ্ছা। তো আসলে আসা হয় না, কারণ হচ্ছে বিডি সাইক্লিস্টের বেশি ফেমাসিটি আসছিল ফেসবুক থেকে, বাট আমি ফেসবুকে তখন ছিলাম না। তো আমি যখন ফেসবুকে আসি তখন আমি দেখতেছি, বা আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, মানে বিশেষ করে আবিদ তখন সাইকেল চালাতে, আমি দেখছি, আমি আবিদকে সাইকেল চালাতে দেখি। তো আমার তখন ইন্টারেস্ট থাকলো যে আসলে সবাই কি পরে এত সুন্দর সুন্দর সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে আমি একটা সাইকেল কিনবো, আমি ইন্টারেস্ট থেকে আসলে সাইকেল চালানো শুরু হয়। আচ্ছা, মনির প্রথম সাইকেল কি ছিল? প্রিন্স ডাকোটা। আচ্ছা আচ্ছা। সবাই প্রথম সাইকেলটা অনেক আসলে মানে কি বলবো, আমি অনেক প্রিয় থাকে। যেমন আমি আসলে মানে সাইক্লিং অনেক আগে শিখলেও আমার কখনো মানে ওইভাবে সাইক্লিং করা হয়ে ওঠেনি। আমি সাইক্লিং শুরু করি প্রায় 2 বছর আগে, এবং ওটাই আমার ফার্স্ট সাইকেল ছিল। তো এই জন্য আমার যখন আমি ফার্স্ট সাইকেল পেলাম, মানে আমার এক্সাইটমেন্টটাই অন্যরকম ছিল, আনন্দটা অন্যরকম ছিল। তো এই জন্য বললাম যে আসলে ফার্স্ট সাইকেল বা ফার্স্ট সাইক্লিংটা একটু অন্যরকম এবং অনেক স্মৃতিবহুল হয়। তো হ্যাঁ, এরপরে মনির
তারপর আস্তে আস্তে আমি বাইক ফ্রাইডে হয়, বাইক ফ্রাইডে জয়েন করি। তো আস্তে আস্তে ওইখান থেকে সাইক্লিং সম্পর্কে শুরু হয়। আচ্ছা, তুমি সাইকেল নিয়ে অনেক লং ট্যুর দিয়েছো, লাইক ক্রস কান্ট্রি রাইড, তো এগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এটা আসলে আমার শুরু হয়েছে, আসলে সবকিছু শুরু হয়েছিল ফেসবুক থেকে। কারণ যারা এই সাইক্লিং করে বা সাইক্লিং এর সাথে যুক্ত তারা কিন্তু আসলে জানে, মানে কিছু কিছু মানুষ আছে যাদেরকে পরিচিত। তো আসলে ফেসবুকের মাধ্যমে সাইকেল চালানোর মাধ্যমে পরিচিত হই তাদের সাথে। তো আস্তে আস্তে আসলে সাইকেল টুরিং সম্পর্কে জানি, এবং আমি অনেক মানে আমার যেটা মানে অভ্যাস, যে কোনো কিছুটা জানলে সেটা গুগল করে জানার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। গুগল করার কারণে আমি প্রচুর লিঙ্ক পাই, ওখান থেকে জানি যে আসলে সাইকেল টুরিং কি করে বা সাইকেল টুরিং কিভাবে করতে হয়। তো তারপরে হচ্ছে যে এইভাবে আসলে আমি ফেসবুকে কিছু আইডির সাথে মানে কিছু মানুষের সাথে পরিচিত হই, তারা আসলে বড় বড় ট্যুর দিয়ে থাকে সাইকেল দিয়ে। তো এইভাবে আমি আসলে গত বছরের মাঝের দিকে একটা ক্রস কান্ট্রি বলে, যেটাকে দেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাইকেল দিয়ে যাওয়া। আচ্ছা। তো আসলে আমরা শুরু করছিলাম হচ্ছে মুজিবনগর, ওইখান থেকে ওই বর্ডার থেকে শুরু করে আমরা কুমিল্লার হরিপুর বর্ডার পর্যন্ত রাইড দিয়েছিলাম। আচ্ছা, এটা কতক্ষণ সময় লেগেছিল, কত ঘন্টা বা কত? আমাদের টোটাল রাইড ছিল অ্যাপ্রক্সিমেটলি 370 কিলোমিটার, আর আমরা প্রায় 3 দিন সময় নিয়েছিলাম আসলে। যদিও গরম টাইম ছিল, অনেক কষ্ট করতে হয়েছিল আসলে, তবে অনেক মজা ছিল। এই রাইডের বা ক্রস কান্ট্রি রাইডের কোনো স্মৃতিবহুল ঘটনা আছে কি? মজার কোনো ঘটনা? বা মজার কোনো ঘটনা হচ্ছে যে আমরা যখন শেষ করব মানে আমাদের রাইড, তো আসলে প্রচুর গরম ছিল, যার কারণে আমরা প্রথম দিকে সকালে চালাতে পারছিলাম না। আমাদের রাইডটা প্রথম দিন কিছু অল্প চালানোর পরে আমাদের শুরু করতেছিল রাত্রে। আচ্ছা আচ্ছা। তো আমরা যখন আসলে প্রথম দিন কুমারখালী থেকে পাংশা হয়ে যাব ফরিদপুরে, তো তখন আমাদেরকে পুলিশ একটা জায়গায় আটকাইছিল যে আপনারা 3-4 জন করে যাচ্ছেন সাইকেল নিয়ে, ব্যাগ এত কেন এগুলা। তো তখন আসলে ওইখানে একটা প্যারা দিচ্ছিল পুলিশ অনেক, যে আমাদের যাইতে দিবে না। তখন প্রায় রাত 4টা বাজে, সামনে রাস্তা খারাপ, অনেক ভয় লেগেছিল। হ্যাঁ, তবে আসলে ওই সময়টা জ্যোৎস্না ছিল, লাস্ট 2টা দিন আছে ভরা পূর্ণিমা ছিল। আর সবচেয়ে মজার, রাইডের শেষের দিকে যখন আমরা হচ্ছে কুমিল্লায় যাই, তো আমরা পৌঁছাইছি হচ্ছে প্রায় তখন সন্ধ্যা 8টা বেজে যায়। তো আমাদের এখন বর্ডার যাইতে হবে, কারণ আমাদের এটা শেষ, সবারই তাড়া ছিল, সবারই কাজ ছিল যে আজকে রাইড শেষ করে কালকের মধ্যে ঢাকায় ফিরতে হবে। তো ওইখানে আসলে আমাদের জিপিএস বলতেছিল যে কুমিল্লার ক্যান্টনমেন্ট ওখান থেকে হরিপুর হবে 6 থেকে 7 কিলোমিটার। আচ্ছা। তো আমরা আসলে ভয় পাচ্ছিলাম যে এরকম একটা ভিতরে এরিয়াতে মানুষকে জিজ্ঞেস করে করে যাওয়াটা একটা ভয়ভীতি কাজ করতেছিল। তো আর মিন টাইমে জিপিএস আমাদের ভালো কাজ করতেছিল না। তো আসলে আমরা 8টা থেকে 11:30 পর্যন্ত, প্রায় 11:30 পর্যন্ত আমরা আসলে 6 কিলোমিটার রাস্তা ঘুরতেছিলাম। আচ্ছা আচ্ছা। মানে একবার ডানে যাই বামে যাই, তো রাস্তা খুঁজে পাই না, আসলে বর্ডার খুঁজে পাই না। তো একদম বর্ডারের কাছে যে হরিপুর বর্ডারের কাছে যে বর্ডার বিজিবির যে একটা ঘাঁটি আছে, ওই পর্যন্ত আমরা গিয়েছিলাম। তো ওইখানে যেতে আমাদের প্রায় রাত 12টা-12:30 বেজে গেছিল। আচ্ছা আচ্ছা। তারপর আমরা আসলে তখন সবাই অনেক মজা পেয়েছিলাম, পরে কথা চিন্তা করে আসলে 6 কিলোমিটার রাস্তা আমাদের খুঁজে বের করতে প্রায় 3 ঘন্টার বেশি সময় লেগে গেছিল, ল্যাক অফ ইনফরমেশন। হ্যাঁ, ইনফরমেশনের কারণে। আচ্ছা, আমার কাছে মেসেজ পাঠিয়েছে সাদিয়া মিরপুর থেকে। BH লিসেনিং টু ইউ, নাইস প্লেলিস্ট। থ্যাংক ইউ সাদিয়া আমার প্রোগ্রাম শোনার জন্য। আমি যতদূর জানি সাদিয়া অনেক বিজি থাকে, তো এরকম বিজি মানুষ প্রোগ্রাম শুনলে ভালোই লাগে আসলে। এরপরে মেসেজ পাঠিয়েছে মেহেদি জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ ফেন্সিং, ফুটওয়ার্ক অর টাইমিং? ওকে, ইম্পর্টেন্ট পার্ট আসলে আপনার কাছে যারা ফেন্সিং খেলে তাদের কাছে দুইটাই, কারণ আসলে এখানে ইন্টেলেকচুয়াল গেমের মধ্যে আসলে এটা পড়ে। যেমন বক্সিং খুব ফাস্ট, সো ফেন্সিং অনেক ফাস্ট একটা গেম। আচ্ছা। সো যেহেতু ফেন্সিং এ আপনার হচ্ছে ফুট এবং হ্যান্ড দুটো একসাথে চালাতে হয়, সো আমরা বেসিক্যালি আসলে ফেন্সিং যারা শুরু করে প্রথমে তাদেরকে ফুটওয়ার্কের উপরে বেশি প্রেসার দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তারপরে এখানে ব্লেড ওয়ার্ক থাকে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে একটা ফুটওয়ার্ক জানতে হবে, যেটা বেসিক। তারপর আপনি আস্তে আস্তে ব্লেড ওয়ার্ক শিখবেন, এবং ফাইনালি হচ্ছে যে আপনি একজন ভালো ফেন্সার হতে হলে অবশ্যই আপনাকে ফুটওয়ার্কে ভালো হতে হবে। আচ্ছা আচ্ছা। সো আমার মনে হয় মেহেদি তার উত্তরটা পেয়ে গিয়েছে। থ্যাঙ্কস মেহেদি ফর ইউর কোয়েশ্চেন। এরপরে আমাকে নীলিমা প্রশ্ন করেছে যে বাংলাদেশে মেয়েদের ফেন্সিং করার কি কোনো ব্যবস্থা আছে, বা মেয়েরা কি ফেন্সিং করে? হ্যাঁ, অবশ্যই। ঢাকা কমার্স কলেজের একটা হিউজ টিম আছে যেখানে মেয়েরা ফেন্সিং করে, এবং লোকালি অনেক স্কুল এবং কলেজ এবং ইউনিভার্সিটির অনেক মেয়েরা আছে ফেন্সিং করতেছে। আর ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি বলি তাহলে আসলে ফেন্সিং মেয়েদের জন্য সবচেয়ে বেশি সুইটেবল, কারণ হচ্ছে
বাংলাদেশ বা মুসলিম কান্ট্রি গুলাতে অনেকে স্পোর্টস করতে চায় না, কারণ হচ্ছে দুইটা কারণ। একটা হচ্ছে সেফটির কারণে, আর একটা হচ্ছে আসলে পোশাক আশাকের কারণে। আচ্ছা আচ্ছা। তো যারা যেই ফ্যামিলি গুলা চিন্তা করে যে আসলে আমি স্পোর্টস করতে পাঠাবো আমার মেয়েকে, হয়তো তাকে শর্টস পরতে হবে, টি শার্ট পরতে হবে, বাট আমাদের ফেন্সিং এর গেমের পোশাকটা পুরাটাই হচ্ছে যে বডি ঢাকা থাকে। এবং একটা রিসার্চে দেখা গেছে যে আপনার যদি fencing.net একটা ওয়েবসাইট আছে, ওখানে দেখবেন যে একটা রিসার্চ দেখা গেছে যে ফেন্সিং গেমটা ব্যাডমিন্টন থেকে অনেক সেফটি। যদিও তলোয়ার দিয়ে খেলা হয় বলা হয়, বাট আসলে এটা একটা রিসার্চ করে দেখা গেছে যে এই গেমটা ব্যাডমিন্টন থেকে অনেক সেফটি একটা গেম। আচ্ছা আচ্ছা। তো আসলে বোথ সাইড থেকে আসলে মেয়েদের জন্য আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মেয়েদের জন্য অনেক সুযোগ আছে আমার মতে। কারণ হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছে, আন্ডার-23 এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান জুনিয়র ক্যাডেট চ্যাম্পিয়নশিপও খেলতে গেছে। বাট আনফরচুনেটলি ওইভাবে কোনো ভালো মেয়ে ফেন্সার না থাকার কারণে আমরা মেয়েদের পাঠাতে পারিনি। আচ্ছা, শুধু এখানে বয়েজ টিম বা বয়েজরাই গেছে। আচ্ছা আচ্ছা। তো মেয়ে কোনো কেউ যদি শুধু মেয়ে না, যদি কোনো ছেলে বা কেউ যদি ফেন্সিং সাথে ইন্টারেস্টেড হয় বা ফেন্সিং সম্পর্কে জানতে চায় বা পার্টিসিপেট করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? আমাদের ফেসবুকে ফ্যান পেজ আছে www.facebook.com/bangladeshfencing association। এখানে আপনি নক করতে পারেন, অথবা মিরপুর ইনডোর স্টেডিয়ামে আমাদের ট্রেনিং হয় রেগুলার, শুক্রবার এবং সোমবার বন্ধ থাকে। এছাড়া বাকি 5 দিন সকালে 7টা থেকে 9টা এবং বিকালে 3টা থেকে 5টা পর্যন্ত প্র্যাকটিস হয়। আপনি ওই সময় এসে দেখা করে হয়তো জয়েন করতে পারেন। আচ্ছা, আর কথা বলছিলাম মনিরের সাইক্লিং নিয়ে। সো ফেন্সিং সম্পর্কে বা সাইক্লিং সম্পর্কে বা ট্রেকিং সম্পর্কে বা ট্রাভেলিং সম্পর্কে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তবে আপনারা সেগুলো আমাকে মেসেজ করতে পারেন ইডক্টর রেডিওর ওয়েবসাইটে এসে মেসেজ প্যানেলে মেসেজ পাঠিয়ে দিলেও হবে, অথবা যদি কেউ ফেসবুক থেকে আমাদের শুনে থাকেন তবে তারা ফেসবুকে আমাদের লাস্ট যে পোস্ট আপডেট করা হয়েছে আমার এবং মনিরের একটি সেলফি আমরা আপলোড করেছি একটু আগে, সো সেখানে কমেন্ট করে বা আমাদের পেজের ইনবক্সে আপনারা যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে পারেন। আমাদেরকে মেসেজ পাঠিয়েছে নির্মল আমাদেরকে মেসেজ পাঠিয়েছে যশোর থেকে, সে শুনছে আমাদের প্রোগ্রাম ভালো লাগছে, থ্যাংক ইউ নির্মল। এরপরে আমাদেরকে মেসেজ পাঠিয়েছে রত্না ধানমন্ডি থেকে, আমি ফেন্সিং করতে চাই, কি করতে হবে? আচ্ছা, আমার মনে হয় রত্না তার অ্যান্সারটি পেয়ে গিয়েছে। এরপরে আমাকে মেসেজ করেছে সোহাগ লিখেছে উত্তরা থেকে, তোমাদের প্রোগ্রাম শুনছি, ভালো লাগছে, এই ধরনের স্পোর্টস নিয়ে প্রোগ্রাম করলে ভালো হয়। থ্যাংক ইউ সোহাগ আপনার মতামতের জন্য, আমরা আপনার মতামতটি অবশ্যই মাথায় রাখবো। এরপরে আরো অনেকে মেসেজ পাঠিয়েছে, আমরা মেসেজগুলো পড়বো, তবে আমরা আবারও ফিরে যাই মনিরের কাছে। সাইক্লিং নিয়ে কথা বলছিলাম, ক্রস কান্ট্রি রাইডের কথা। আচ্ছা, তবে এই পর্যন্ত আমি যদি তোমাকে জানতে চাই, আমি জানি তুমি অনেক জায়গায় ঘুরেছো, তারপরে জানতে চাচ্ছি যে সাইক্লিং নিয়ে অলমোস্ট কতটুকু বা কয়টা ডিস্ট্রিক্ট তোমার কাভার করা হয়েছে? আচ্ছা, সব যারা সাইক্লিং ট্যুরিং করে তাদের অনেক ইচ্ছা থাকে যে সর্বপ্রথম হচ্ছে যে নিজের দেশটাকে পুরোটা ঘুরে দেওয়া। এরকম অনেক সাইক্লিস্ট যারা পুরা দেশ সাইক্লিং নিয়ে ঘুরেছে। তো আমার আসলে ইচ্ছা আছে, কিন্তু কথা হচ্ছে যে পড়াশোনা বা এত কিছু করার মাঝখানে এত লং একটা টাইম পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। তো এই জন্য আমি একটা চিন্তা করছিলাম যে আসলে যখন ব্রেক পাবো তখন কিছু কিছু জায়গায় যেয়ে তারপরে মানে এইভাবে কাভার করবো। একসাথে কাভার না করতে বলে আস্তে আস্তে কাভার করবো। আচ্ছা আচ্ছা। তো এই পর্যন্ত আসলে সাইক্লিং করা হয়েছে যে আমি যে একদম পাগলের মতো সাইক্লিং করি তাও না, অনেক কিছু করি, যখন সুযোগ পাই আসলে একটা সেমিস্টার গ্যাপ হয় তখন একটা করার চেষ্টা করি। আমি পর্যন্ত কক্সবাজার সাইকেল দিয়ে গেছি, ক্রস কান্ট্রি দিছি। কক্সবাজার কি একদম ঢাকা থেকে ডিরেক্ট কক্সবাজার? না, তাহলে চিটাগাং থেকে কক্সবাজার আমি পুরোটা দিচ্ছি, তারপর ওইখান থেকে আমি মেরিন ড্রাইভে সাইক্লিং করছি। আচ্ছা আচ্ছা। আর তারপরে হচ্ছে যে আমার লাইফে সবচেয়ে সাইক্লিং করার মজার মানে সবচেয়ে অ্যাডভেঞ্চার যেটা আছে, যেখানে অনেকে আছে আসলে পায়ে হেঁটে যেতে ভয় পায় বা ইচ্ছা করে না, সেটা হচ্ছে যে একটা সময় ফেসবুক আইডি ক্যাপসুল মাসুম ভাই আছে, ওনার পাগলামি আছে আমাদের পাগলামি মিলে আসলে আমরা 3 জন একটা রাইড দিয়েছিলাম। সেটা হচ্ছে যে বান্দরবন থেকে চালানো শুরু করে আমরা কেওক্রাডং পর্যন্ত যাবো। আচ্ছা আচ্ছা। তো আমাদের জানা মতে এর আগে খুব কম মানুষ গেছিল। আচ্ছা। আমরা যতটুকু জানছি তাদের মাধ্যমে যে অনেক কম মানুষ এবং অনেক কম একটা গ্রুপ গিয়েছিল, হয়তো ট্রাভেলার্স অফ বিডি বা ট্রেকিং অফ বাংলাদেশ এরকম একটা গ্রুপ গিয়েছিল। তো আসলে ইন্ডিভিজুয়ালি 2-3 জন মিলে এরকম খুব কম মানুষের আগে গেছে। তো আমাদের আসলে যাওয়াটা তো ফ্যাক্ট না, যারা যাবে তারা তো অবশ্যই যাবে। তো আসলে রাইড দিয়ে খুব মজা ছিল, কারণ ওইটা আসলে রিয়াল একটা মানে লাইফের মজা আমার এখন পর্যন্ত বলা যায়। কারণ ট্রেকিং করা মানে কিছু জায়গা আছে যেমন সবচেয়ে মজার বিষয় ছিল হচ্ছে যে
যারা বান্দরবান গেছেন তারা জানেন যে বগালেকটা উঠতে খুব কষ্ট হয়। যারা ট্রেকিং করে উঠে, যারা ট্রেকিং করে না রেগুলার, তাদের জন্য আসলে এটা খুবই কষ্টদায়ক। আর আমাদের সবচেয়ে 3 জনের পেইন হয়েছিল ওই জায়গাতে সাইকেল নিয়ে উঠা, কারণ ওইখানে সম্ভব না আসলে সাইকেল চালানো। সো সাইকেল যেহেতু আছে নিয়ে তো যেতে হবে, সো কাঁধে করে বা আলগিয়ে সাইকেল নিয়ে যাওয়াটা আসলে খুব পেইন ছিল। এবং 3 জনের সমানে আসলে 3 জনকে আমরা ইন্সপিরেশন করতেছিলাম যে না আমাদের পারতে হবে, কারণ কেউকাটন তখন অনেক দূরে ছিল বগালেক আসা। তো আসলে ওখানে টিম ওয়ার্ক করে আমরা খুব মজা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক কষ্ট করে উঠার পর যখন আমরা বগালেকটা দেখছি, ভিউ দেখার পর আসলে সব কষ্ট মাটি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, নাইস। তো মানে ছোটবেলা যেটা শুনেছি আসলে কিছু পেতে হলে বা অনেক কষ্ট করলে মানে একটা সুফল পাওয়া যায়, বা কষ্ট করলে কষ্ট মেলে, তো সেই টাইপের। তো মনির সাথে আমরা কথা বলছি, মনির আমাদের সাথে আছে আরো কিছুটা সময়। আমরা একটা ছোট্ট গান শুনে গানটির পর আবারও ফিরে আসবো এবং মনির সাথে কথা বলবো, এবং সেটা হবে লাস্ট টাইম। সো এখনো যদি আপনি কোনো মেসেজ পাঠিয়ে থাকেন এবং পাঠাতে চান, যদি কোনো কোশ্চেন থাকে মনিরের কাছে ফেন্সিং নিয়ে বা সাইক্লিং নিয়ে বা ট্রেকিং নিয়ে, সো যে কোনো কোশ্চেন আমাকে মেসেজ করে পাঠাতে পারেন। সিস্টেমটি বলে দিয়েছি, আরো একবার বলে দিচ্ছি। সিস্টেমটি হচ্ছে চলে আসুন আমাদের ওয়েব পেজে, যার অ্যাড্রেস হচ্ছে www.edoctorradio.com, অথবা ফেসবুক ফ্যান পেজে জয়েন করতে পারেন www.facebook.com/edoctorradio। সো ওয়েট করছি আপনার মেসেজের জন্য, এবং শুনছি ও বন্ধু লাল গোলাপি এই গানটির পরে আবারও ফিরে আসবো আরজে আবিদ, এবং সাথে রয়েছে মনির হোসেন। রেডিও ইন বাংলাদেশ শুনছেন সব সময়। ওয়েলকাম ব্যাক লিসেনার, শুনছেন ই ডক্টর রেডিও এবং সাথে আছি আরজে আবিদ। ঘড়িতে সময় 7:59, আর খুব বেশি সময় আমরা নেই। এবং আপনারা যারা তখন আমাদেরকে শুনছিলেন তারা জানেন আজকে আমাদের সঙ্গে রয়েছে মোহাম্মদ মনির হোসেন, যিনি আসলে অনেক গুণে গুণান্বিত বলা যায়। ফেন্সিং, সাইক্লিং, ট্রাভেলিং, ট্রেকিং অনেক কিছুই করেন একসাথে। তো মনিরকে শেষবারের মতো ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম ব্যাক ওয়ান্স সেকেন্ড মনির। থ্যাংক ইউ। আচ্ছা, মনিরের মেবি একটা ফ্রেন্ড লিখেছে, নিশান মনে হয় মনির লিখেছে, গুড গোয়িং মনির, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ নিশান। আচ্ছা, এছাড়াও আরো অনেকেই মেসেজ পাঠিয়েছেন, কিন্তু আমাদের সময় অলরেডি শেষ হয়ে গিয়েছে, আমরা আপাতত আর মেসেজ করতে পারছি না। অনেকে সং রিকোয়েস্ট করেছেন, সো যারা শেষ মুহূর্তে মেসেজ করেছেন তাদেরকে বলছি শেষ মুহূর্তে না করে আসলে আগে করার চেষ্টা করবেন। আর নেক্সট থার্সডেতে তো আমি আর জাবিদ আবার থাকবো, সো তখন আপনার পছন্দের গানগুলো প্লে করার চেষ্টা করব। আর মনিরের কাছে সেজন্য মতো এসেছি, সো মনিরের কাছে আবারও জানতে চাচ্ছি, সাইক্লিং, ফেন্সিং, ট্রেকিং এছাড়া কি আর কিছু করা হয়? না, আপাতত কিছু করছি, পড়াশোনা করতেছি। আচ্ছা আচ্ছা, সেটা তো ডেফিনেটলি ফার্স্ট জব বলা যায়। আচ্ছা, নতুন কেউ যদি বাংলাদেশের সাইক্লিং নিয়ে আসলে অনেক কনফিউশন, আমি নিজেও যেহেতু একজন সাইক্লিস্ট, আমি এটা অনেক ফেস করি বা অনেক দেখি যে অনেকেই আসলে বুঝে না, যে আসলে মানে কোয়েশ্চেন করে যে সাইকেলগুলো এরকম কেন, সিট উঁচা কেন, সাইকেলের ক্যারিয়ার নাই কেন, বা সাইক্লিং শিখবো এখন কি করতে হবে। মানে তারা মনে করে যে আসলে এই সাইকেলগুলো অন্য গ্রহ থেকে আসছে, বা এই সাইকেলগুলো যারা চালায় তারা আসলে এলিয়েন। তো এই ধরনের অনেক কনফিউশন আছে। আবার অনেকে মানে সাইকেলের নর্মালি যদি হাওয়া চলে যায় বা একটু ওয়াশ করতে হয়, লুপ করতে হয়, তারা অনেক কি বলে চিন্তিত হয়ে যায়, আসলে কিভাবে কি করে বুঝে না, আসলে মানে দেখতে সাইকেলের মতো হইলেও আসলে সাইকেল না, এটা অনেকে মনে করে। তো এই রিলেটেড কোনো মেসেজ আছে মনে তোমার কাছে? মেসেজ হচ্ছে একটাই, যে আপনি যদি সাইক্লিং পছন্দ করে থাকেন, যে বর্তমানে ফেসবুকে খুব এটা ফেমাস, তো আপনি ফেসবুকে সার্চ দিলে নিজের, আমার মনে হয় ঢাকা শহরের মধ্যে এমন কোনো জায়গা আছে যে ওই জায়গায় কোনো সাইক্লিং এর গ্রুপ এখন নাই। আর সবচেয়ে বড় হচ্ছে যে বিডি সাইক্লিস্ট তো আছে, আর মিরপুরের দিকে যারা আছেন তারা মিরপুর রাইডার্স, মিরপুর সাইক্লিস্ট, এরকম অনেকগুলো গ্রুপ আছে। তো আপনি যে কোনো একটা গ্রুপের সাথে আসলে জয়েন করলে আপনি আস্তে আস্তে সব জানতে পারবেন। আর এখান থেকে কথা প্রসঙ্গে আমরা বলে রাখছি যে আগামীকালকে কিন্তু মিরপুর রাইডার্স এর 3য় বর্ষপূর্তি, এই উপলক্ষে মিরপুর রাইডার্স খুব ছোট একটি প্রোগ্রাম আয়োজন করেছে, যেখানে প্রায় অলমোস্ট 100 সাইক্লিস্ট থাকবে। আসলে এটাকে ছোট মনে হয় বলা যায় না, এটাকে বড় এবং অনেক বড় প্রোগ্রামই বলা যায়, এবং সেখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, এবং এই প্রোগ্রামটির পুরো মিডিয়া পার্টনার হচ্ছে ই ডক্টর রেডিও। সো মিরপুর রাইডার্স সম্পর্কে আপনার কোনো কোয়েশ্চেন বা কোনো আপডেট জানতে চাইলে ই ডক্টর রেডিওর ফেসবুক ফ্যান পেজে চোখ রাখুন, যার অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/edoctorradio। এবং মিরপুর রাইডার্স এর 3য় বর্ষপূর্তি উপলক্ষে আমরা আয়োজন করেছি একটি ছোট কুইজ প্রতিযোগিতার। কুইজের প্রশ্ন এবং উত্তর সবকিছুই আপনারা দিতে পারবেন আমাদের ফেসবুক ফ্যান পেজে, এবং কুইজটি ওপেন হবে আজকে রাত 9টা থেকে, এবং এটির শেষ সময় হচ্ছে উত্তর দেওয়া রাত 12টা পর্যন্ত। সো আমাদের রেডিও ফ্যান পেজেই চোখ রাখুন। আর আজকে আমাদের সঙ্গে মনির ছিল, মনির সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। আমি জানি না মনির কেমন লেগেছে। অনেক ভালো লাগছে, ধন্যবাদ।
ডক্টর.com-কে এবং আবিদকে। এবং মনির, তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি জানি তুমি আসলে অনেক কাজ করো এবং অনেক ব্যস্ত থাকো, এবং আজকে মনে হয় মনিরের পরীক্ষা ছিল। হরতালের কারণে আসলে হরতালের অনেক অনেক অসুবিধা থাকলেও ছোট্ট দুই একটা অসুবিধা আছে, এবং এটা আমরা ফিল করি যারা স্টুডেন্ট। হরতালের কারণে মনির আসলে লাকিলি টাইমটা ম্যাচ করেছে এবং মনির আমাদেরকে সময় দিতে পেরেছে। আমরা অবশ্যই মনিরের সঙ্গে বা মনিরের টিমের সঙ্গে এবং ফেন্সিং এর সঙ্গে আরো ইনভলভ হব, এবং ইন ফিউচার হয়তো আরো অনেক প্রোগ্রাম করবো, অনেক কথা বলবো। তো আজকে যারা কোনো কোয়েশ্চেন করতে পারেননি বা মিস করে ফেলেছেন, তারা এই ডক্টর রেডিওর সঙ্গেই থাকুন। অন্য কোনো একদিন, অন্য কোনো এক সময় আবারও আমরা কথা বলবো ফেন্সিং এ। তো মনির, অনেক ধন্যবাদ। যাবার আগে কাউকে কোনো কিছু বলার আছে, কোনো মেসেজ ফ্রেন্ডদেরকে, ফ্যামিলি বা অন্য কিছু? সবার জন্য আসলে একটা মেসেজ যে সবাই ভালো থাকবে, উপরওয়ালা যেন সবাইকে আসলে ভালো রাখেন, এটাই। সবাই আর আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্নে পৌঁছতে পারি, বা ফেন্সিং এ আসলে যে স্বপ্ন আছে এগুলা আলটিমেটলি যেতে পারি আসলে। অবশ্যই অবশ্যই, অল দ্য বেস্ট মনির। মনিরের জন্য অনেক শুভকামনা, এবং বাংলাদেশের সাথে মনিরের ফেন্সিং নিয়েও অনেক শুভকামনা রইল। মনিরকে অনেক ধন্যবাদ। এবং এরই সাথে সাথে আজকে আমার প্রোগ্রাম শেষ হয়ে গেল। ঘড়িতে অলরেডি সময় আমাকে বাই বাই বলে দিয়েছে, তো আমিও আপনাদেরকে বাই বাই বলছি। যে যেখানে আছেন সুস্থ থাকুন, এই ডক্টর রেডিওর সঙ্গেই থাকুন। কথা হবে আবার নেক্সট থার্সডে ঠিক সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং এই ডক্টর রেডিওর সঙ্গেই থাকুন। তো আজকের মতো টাটা, বাই বাই। The first health radio in